এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি আশা করি তোমাদের সবার পড়াশোনা কিন্তু এইচএস এর জন্য খুব ভালো মতো করে চলছে, ঠিক আছে? আমি সম্ভাবনা আর আজকে আমরা আমাদের ওয়ান শট সিরিজ কন্টিনিউ করছি, যেখানে আজকে আমরা দেখব রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। ওকে, তো এর আগে আমরা কিন্তু সলিড যে চ্যাপ্টারটা, সলিডের চ্যাপ্টারটা আমরা এর আগে কমপ্লিট করেছি। তারপরে আমরা যেটা সলিউশন, দ্রবণের যে চ্যাপ্টার, সেটাও কিন্তু আমরা কমপ্লিট করেছি। এরপরে যে চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আমাদের পরীক্ষার সময় আমরা দেখতে পাবো। আর তার থেকেও বড় ব্যাপার যে এই কনসেপ্ট গুলো কিন্তু এর পরবর্তীকালের জন্য আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই রেসপেক্টে আজকে এই চ্যাপ্টারটা আমরা চেষ্টা করব তোমাদেরকে অল্প কিছু টাইমের মধ্যে টোটাল চ্যাপ্টারটা কিন্তু রিভিশন করিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে চলো আমরা স্টার্ট করি আমাদের এই রাসায়নিক গতিবিদ্যার চ্যাপ্টারটাকে নিয়ে। তার আগে একটা কথা আমি বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন, আমাদের অঙ্ক টাইপের কিন্তু প্রচুর কোয়েশ্চেন এখান থেকে আসে। যার জন্য আমাদের কি করতে হবে, যে ফর্মুলা গুলো আমরা ডিরাইভ করবো, ফর্মুলার ডিরাইভেশনও কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। আর সেই ডিরাইভ ফর্মুলা থেকে অঙ্ক প্র্যাকটিসও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। তো যদি তোমাদের আজকে যেহেতু এই ক্লাসের মধ্যে তোমাদের অঙ্ক প্র্যাকটিস করানোটা সম্ভব হবে না, তো তোমাদের যদি মনে হয় যে তোমরা সেই যে সলভ কোয়েশ্চেন যেগুলো সেগুলোকে তোমরা দেখবে, তো তোমরা দেখতে পারো যে এর আগে কিন্তু এই চ্যাপ্টারটা টোটাল 4টে বা 5টা লেকচারের মধ্যে কিন্তু কভার আমি করে দিয়েছি, যেখানে তোমাদের কোয়েশ্চেনের উপরে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও আছে, যেখানে তোমাদের কিরকম টাইপের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেগুলো কিন্তু ডিসকাস করা আছে। তো তোমরা কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নেবে তোমাদের যদি কোয়েশ্চেন রিলেটেড কোনো ডাউট থেকে থাকে তাহলে, ঠিক আছে? তো স্টার্ট করার আগে এটাই বলে রাখি যে তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা জানোই যে প্রচুর নতুন নতুন জিনিস কিন্তু তোমাদের জন্য রোজ রোজ আসছে। সেগুলো তোমরা কোনোভাবে মিস না করে দাও, সেজন্য তোমাদের কিন্তু আপ টু ডেট থাকতে হবে, রাইট? সেই জন্য আমরা চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবো। ওকে, তো এবার আমরা যদি স্টার্ট করতে যাই, তাহলে আমাদেরকে ফার্স্টে যেটা জানতে হবে যে আমরা কোন জিনিসটাকে রাসায়নিক গতিবিদ্যা বলছি। রাসায়নিক গতিবিদ্যা আমরা কেন বলবো? আমাদের যে কোনো ধরো একটা রিয়াকশন যখন চলবে, আমরা কি জানি যে আমাদের একটা রিয়াকশন কি করে চলে, যে আমাদের একটা বিক্রিয়ক আছে, রাইট? একটা বিক্রিয়ক আছে আমাদের। এবার এই বিক্রিয়কটা থেকে যখন আমাদের একটা বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে, বিক্রিয়ক থেকে যখন আমাদের একটা বিক্রিয়াজাত থেকে, মানে বিক্রিয়ক থেকে যখন আমাদের একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে, তখন কি হবে, এই রিয়াকশনটা কিভাবে প্রসিড করছে, এই রিয়াকশনটা কি স্লো হচ্ছে নাকি ফাস্ট হচ্ছে, কিরকম ভাবে রিয়াকশনটা হচ্ছে, কতটা টাইম লাগবে এই রিয়াকশনটা কমপ্লিট হতে, এই একটা রিয়াকশন যে একটা বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, এই রিয়াকশনটা আমাদের কিরকম ভাবে আমাদের কমপ্লিট হতে পারে, এই রিয়াকশনটা নিয়ে আমাদের যাবতীয় যা যা কোয়েশ্চেন থাকতে পারে, সেই সমস্ত কোয়েশ্চেনের আনসার আমরা যেই চ্যাপ্টারের মধ্যে দেওয়ার চেষ্টা করি, দ্যাট ইজ আমাদের রাসায়নিক গতিবিদ্যা। ঠিক আছে, একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়াটা আমাদের কিরকম ভাবে সম্পন্ন হচ্ছে সেটা নিয়ে আমাদের যত কিছু ডিসকাস করার, সেটা হচ্ছে আমরা এখানে করব। ওকে, আচ্ছা, তো এবার আমাদের যদি এটার একটা ডেফিনেশন আমাদেরকে জানতে হয়, যে আমাদের যদি আমরা বলি যে এটাকে আমরা কিরকম করে বলবো যে রাসায়নিক গতিবিদ্যা আমরা কাকে বলছি, তাহলে কি বলছে যে রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার হার, রাসায়নিক বিক্রিয়া হার বা তার বেগ, বিক্রিয়ার গতিপথ, কিভাবে বিক্রিয়াটা চলছে, ক্রিয়া কৌশল, বিক্রিয়া হারের উপর বিভিন্ন প্রভাবকারী বিষয়, মানে এই যে একটা রিয়াকশন আমরা দেখছি যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থে জিনিসটা রূপান্তরিত হচ্ছে, এই রিয়াকশনটা কিন্তু জাস্ট দেখে মনে হচ্ছে যে খুব ইজি, কিন্তু এর পেছনে কিন্তু প্রচুর প্রচুর জিনিস কাজে লাগছে। তো এই যে রিয়াকশনটা, এটার মধ্যে কি কি এটাকে এফেক্ট করছে, টেম্পারেচার হতে পারে, প্রেসার হতে পারে, কোনো একটা তোমার এমন সাবস্টেন্স হতে পারে যেটা বাইরে থেকে আলাদা করে অ্যাড করার জন্য তোমার রিয়াকশনটাতে কিছু তোমার প্রভাব ফেলছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো যেই এগুলোকে আমাদের এখানে দেখতে হবে, সেজন্য আমরা বলছি যে আমাদের এখানে যে প্রভাবকারী বিষয়, আমাদের একটা রিয়াকশনে যেই জিনিসগুলো এখানে আমাদের প্রভাব ফেলবে, সেই সমস্ত বিষয়গুলোকেও কিন্তু এখানে আমরা দেখবো, রাইট? তো সেই সমস্ত বিষয়গুলোকে যে আমরা দেখবো, সেই কোন চ্যাপ্টারটাকে আমরা দেখবো, দ্যাট ইজ আমাদের রাসায়নিক গতিবিদ্যা। এটাই হচ্ছে আমাদের রাসায়নিক গতিবিদ্যা।
তো রাসায়নিক গতিবিদ্যা জিনিসটা কি আমরা বুঝলাম। এবার আমাদেরকে যেটা দেখতে হবে যে রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ। আমরা বললাম যে আমাদের কোন একটা রিয়াকশন যে চলছে, যে আমি যেরকম দেখলাম যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে, তাহলে এই যে রিয়াকশনটা আমাদের চলছে, তো এই রিয়াকশনটার বিক্রিয়ার হার মানে কি রেটে আমাদের বিক্রিয়াটা হচ্ছে। বিক্রিয়ার হার আমরা কি বলতে পারি, যেমন ধরো যেটা আমরা বললাম যে ধরো যে আমাদের এই এ আছে, এ থেকে আমাদের বি তৈরি হচ্ছে, এ থেকে আমাদের বি তৈরি হচ্ছে। তো এবার আমাদের একটা টাইমে যখন আমাদের রিয়াকশনটা শুরু হবে, এখন রিয়াকশনটা যখন শুরু হচ্ছে, ধরো আমাদের যখন t is equals to 0, t is equals to 0 মানে যখন রিয়াকশনটা শুরু হচ্ছে, সেই টাইমে আমাদের এর যে কনসেন্ট্রেশন, এর যে গাঢ়ত্ব, এর পরিমাণ আমাদের তখন হচ্ছে 100। এ সব থেকে বেশি পরিমাণে তখন আছে, কিন্তু বি কিন্তু নেই। এ তখন 100 থাকলেও বি কিন্তু তখন 0, রাইট। এবার আমাদের রিঅ্যাকশনটা যখন চলতে থাকবে t is equals to 1 হবে, 1 সেকেন্ড হলো, 2 সেকেন্ড হলো, যখন রিঅ্যাকশনটা আস্তে আস্তে প্রসিড করবে, তখন কি হবে, এই এর যে পরিমাণটা, এর পরিমাণটা আমাদের আস্তে আস্তে কমতে থাকবে, আর বি এর পরিমাণটা কি হবে, বি এর পরিমাণটা আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জিনিসটা কিন্তু যত রিঅ্যাকশনটা প্রসিড করবে তত কিন্তু জিনিসটাকে আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে বিক্রিয়ার হার আমরা কোনটাকে বলছি, যে একটা নির্দিষ্ট মুহূর্তে, একটা পার্টিকুলার টাইমে আমার এই যে রিঅ্যাকশনটা কতটা পরিমাণে আমার এটা কমছে বা কতটা পরিমাণে বিটা আমার বাড়ছে, এই জিনিসটা যখন আমরা দেখবো সেটাকে আমরা বলবো আমাদের বিক্রিয়ার হার বা বিক্রিয়া গতিবেগ। বিক্রিয়ার হার বা বিক্রিয়া গতিবেগ কি বলছে, যে প্রতি একক সময়, প্রতি একক সময় মানে কি ইউনিট টাইম, একক সময় মানে কি ইউনিট টাইম, যেটাকে আমরা বলতে পারি ধরো 1 সেকেন্ডে, যেরকম বলতে পারি 1 সেকেন্ডে বা ধরো 1 মিনিটে। একক সময় মানে কি, যেটার মানটা হচ্ছে আমাদের ইউনিট, যেটাকে ধরে আমরা পরবর্তীকালে আরো ক্যালকুলেশন করতে পারবো, সেটাকে আমরা কি বলছি, আমরা বলছি আমাদের একক সময় বা ইউনিট টাইম। একক সময় বা ইউনিট টাইম। তাহলে প্রতি একক সময় কোন রাসায়নিক বিক্রিয়া যে পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, এই যে এর থেকে যে বি তৈরি হচ্ছে, এখানে বিটা আমাদের কি, এই বিটা আমাদের বিক্রিয়াজাত পদার্থ, বিটা আমাদের বিক্রিয়াজাত পদার্থ, আর এটা কি, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, রাইট, এটা আমরা জানি। তাহলে বিক্রিয়ক থেকে যে বিক্রিয়াজাত পদার্থ আমাদের তৈরি হচ্ছে, তো বলছে যে একক সময় আমাদের কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে, একক সময় কতটা আমাদের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হতে পারছে বা বিক্রিয়ক পদার্থ অন্তর্হিত হচ্ছে। অন্তর্হিত হচ্ছে মানে যে বিক্রিয়ক পদার্থ রিঅ্যাক্ট করছে, করে ওটার মানটা তো কমে যাচ্ছে, কারণ বিক্রিয়ক পদার্থ কি করছে, বিক্রিয়াজাত পদার্থে আমাদের কি কনভার্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের একক সময় কতটা পরিমাণ বিক্রিয়ক পদার্থের মান কমবে আর কতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থের মান বাড়বে, এই জিনিসটাকে আমরা বলছি একক সময়। যখন এই ক্যালকুলেশনটা আমরা করছি, সেটাকে আমরা কি বলছি, আমাদের বিক্রিয়া হার। এটাকে আমরা কি বলছি, আমাদের বিক্রিয়া হার। বা আমরা কি বলতে পারি যে একক সময় কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। গাঢ়ত্ব মানে কি, যে আমাদের ধরো যখন আমরা বলছি যে এ থেকে বি তৈরি হচ্ছে, তাহলে এর একটা নির্দিষ্ট পরিমাণ কনসেন্ট্রেশনে আমাদের কাছে এটা আছে, এটা তো কোনো আমাদের নির্দিষ্ট পরিমাণ একটা কোনো কিছু থাকবে। যখন ধরো যখন আমরা রান্না করতে যাচ্ছি, তাহলে আমাদের কাছে নির্দিষ্ট কিছুটা পরিমাণ চাল আছে বা ডাল আছে বা এরকম। তার মানে কি, যে যখন চালটা আমাদের কাছে আছে বা যে মশলায় যাই যাই থাকুক না কেন আমাদের কাছে, সেটার একটা নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি থাকবে। সেটাকে আমরা কি বলতে চাইছি, গাঢ়ত্ব। মানে যখন কোনো সাবস্টেন্স আমরা নিচ্ছি, তার একটা নির্দিষ্ট পরিমাণ কনসেন্ট্রেশন থাকবে, একটা গাঢ়ত্ব থাকবে, যেটার উপরে ডিপেন্ড করে কিন্তু পরবর্তীতে আমরা রিঅ্যাকশনটাকে প্রসিড কতটা করতে সেটা কিন্তু আমরা বলতে পারবো। তাহলে এর পরিমাণ আমাদের কি বলছে, যে যতটা পরিমাণ আমাদের এ ছিল, যখন রিঅ্যাকশনটা প্রসিড করবে, এ থেকে বি উৎপন্ন হচ্ছে, তখন কি হবে, এর কনসেন্ট্রেশনটা আমাদের আস্তে আস্তে কি কমতে থাকবে, কারণ এ থেকে বি উৎপন্ন হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, এর কনসেন্ট্রেশন কিন্তু আমাদের কমে যাচ্ছে। বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে এ থেকে আমাদের কি তৈরি হচ্ছে, বি তৈরি হচ্ছে। তাহলে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক আমাদের কি, এ, বিক্রিয়ক পদার্থ গাঢ়ত্ব হ্রাসের পরিমাণ, আমাদের এর গাঢ়ত্ব কতটা কমছে, বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণ। এ যখন কমে যাচ্ছে, বি তো যত উৎপন্ন হচ্ছে, তাহলে এর যখন গাঢ়ত্ব কমছে, বির গাঢ়ত্ব তত কি হচ্ছে, বাড়ছে। এর গাঢ়ত্ব যখন কমছে, তখন বি এর গাঢ়ত্ব কি হচ্ছে, বাড়ছে। তাহলে এই বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির পরিমাণকে সেই বিক্রিয়ার বিক্রিয়া হার বলা হয়।
তাহলে কি যে একক সময় আমাদের যতটা পরিমাণে আমাদের কোন একটা বিক্রিয়ক পদার্থের পরিমাণ কমছে বা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বাড়ছে একক সময়, বা আমাদের বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমা আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়া, কনসেন্ট্রেশন বাড়া, এই জিনিসটাকে যেই টার্মটা দিয়ে আমরা বোঝাচ্ছি, যে রাশিটা দিয়ে আমরা বোঝাচ্ছি, সেটাকে আমরা কি বলছি? বিক্রিয়ার হার। সেটাকে আমরা কি বলছি? বিক্রিয়ার হার বলছি। ওকে, এবার যদি এটাকে আমরা একটা তোমার গাণিতিক রূপে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা আগেই বললাম যে আমাদের এ থেকে বি তৈরি হচ্ছে, এ থেকে বি তৈরি হচ্ছে। এবার ধরুন T1 সময়, T1 একটা টাইমে আমাদের T যখন T1, সেই টাইমে আমরা ধরে নিলাম যে আমাদের A এর কনসেন্ট্রেশন হচ্ছে আর বি এর কনসেন্ট্রেশন হচ্ছে B1। একটা রিঅ্যাকশনটা আমাদের প্রসিড করতে চলতে 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 আমরা কি দেখতে পারলাম যে T1 সময় A এর কনসেন্ট্রেশনটা আমাদের হয়ে গেল A1 আর B এর কনসেন্ট্রেশনটা আমাদের হয়ে গেল হচ্ছে B1। এবার রিঅ্যাকশনটা আরো প্রসিড করছে, করে কি হচ্ছে? T2 টাইমে আমাদের A এর কনসেন্ট্রেশন হয়ে গেল হচ্ছে A2 আর B এর কনসেন্ট্রেশন আমাদের হয়ে গেল হচ্ছে B2। A এর কনসেন্ট্রেশন হয়ে গেল আমাদের হচ্ছে A2, B এর কনসেন্ট্রেশন হয়ে গেল B2। এবার আমরা কি জানি যে T2 যেটা টাইম যখন আগাচ্ছে, তাহলে T2 টা অবশ্যই T1 এর থেকে বড় হবে। রিঅ্যাকশনটা আগাচ্ছে, তাহলে T1 ধরো 1 মিনিটের, আমরা বললাম যে 1 মিনিট, সেটা হচ্ছে আমাদের T1। বাট রিঅ্যাকশনটা আরো প্রসেস করতে করতে দেখা গেল 2 মিনিট হয়ে গেল, তখন আমাদের কি হবে? সেটা আমাদের T2। তাহলে T1 টা আমরা ধরে নিলাম 1 মিনিট, T2 টা আমরা ধরে নিলাম 2 মিনিট। তাহলে কি হচ্ছে? আমাদের T2 টা অবশ্যই সবসময় T1 এর থেকে কি হবে? বড় হবে। T2 টা কি হবে? T1 এর থেকে সবসময় বড় হবে। আর এখানে দেখো রিঅ্যাকশন চলছে, A1 থেকে B1, তো মানে A থেকে B তৈরি হচ্ছে T1 টাইমে। যদি A এর কনসেন্ট্রেশন A1 হয়, B এর কনসেন্ট্রেশন B1 হয়, তাহলে T2 তে যখন A এর কনসেন্ট্রেশন A2 হবে, তাহলে কি A1 A2 থেকে ছোট হবে না বড় হবে? A1 A2 থেকে ছোট হবে না বড় হবে? অবশ্যই A1 কিন্তু A2 থেকে বড় হবে, কারণ রিঅ্যাকশন যতই প্রসিড করবে এর কনসেন্ট্রেশন কিন্তু কমবে। আর A1 কি এর কখন কনসেন্ট্রেশন? T1 টাইমে। তাহলে আমরা কি বলতে পারি যে A1 কিন্তু আমাদের A2 থেকে বড় হবে। কনসেন্ট্রেশন of A1 is greater than concentration of A2. এক মিনিট। clear, concentration of A1 কিন্তু greater than concentration of A2 হচ্ছে। যখন আমরা দেখতে পাচ্ছি, আর আমরা কি জানি যে বিক্রিয়াজাত পদার্থ যেটা আমাদের এখানে B, সেই B এর পরিমাণটাকে যত টাইম বাড়বে তত B এর কনসেন্ট্রেশন আমাদের কি হবে? বাড়তে থাকবে। তাহলে সেই বেসিসে আমাদের B1 টা কি হবে? কনসেন্ট্রেশন অফ B1 তাহলে কি হবে? কনসেন্ট্রেশন অফ B1 কিন্তু লেস দেন হবে কনসেন্ট্রেশন অফ B2। কনসেন্ট্রেশন অফ B2 টা কিন্তু কনসেন্ট্রেশন অফ B1 এর থেকে বেশি হবে, কারণ যত রিঅ্যাকশনটা প্রসিড করবে কিন্তু B2 B1 এর পরে আসছে, তার কনসেন্ট্রেশন কিন্তু আমাদের B1 এর থেকে বেশি। ক্লিয়ার হয়ে গেল? আই হোপ ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে এটা আমাদের কি বলছে যে একক সময় আমাদের এই পরিমাণটা যতটা বাড়ছে বা কমছে, কার পরিমাণ বাড়ছে? বিক্রিয়াজাতর পরিমাণ আমাদের একক সময় কতটা বাড়ছে আর বিক্রিয়কের পরিমাণ একক সময় কতটা কমছে। তাহলে T1 টাইমে আমাদের দেখতে পেলাম এটা আমাদের ছিল কনসেন্ট্রেশন, আর T2 টাইমে আমরা দেখতে পেলাম এটা আমাদের কনসেন্ট্রেশন। তাহলে আমরা বিক্রিয়ার হার এখান থেকে কি বলতে পারবো? বিক্রিয়ার হার আমরা কি বলতে পারবো? যে এই গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই কি হবে? এর গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই কি হচ্ছে আমাদের সময়, মানে পরিবর্তনের জন্য কতটা সময় আমাদের লাগছে, পরিবর্তনের জন্য আমাদের কতটা সময় লাগছে, যেটা আমরা সময় লিখছি, রাইট? তাহলে এর পরিবর্তনটা আমাদের কি হচ্ছে? এখানে এটা ছিল A1, সেখান থেকে আমাদের A2 হলো, তার মানে আমাদের এর যে কনসেন্ট্রেশন এটা কত কমলো? A1 A2। এটা কত কমলো? A1 A2, তাই কিনা? তাহলে A1 A2 এটাকে আমরা কি লিখতে পারি? এর মধ্যে পরিবর্তন, মানে এটা কি আমাদের ডেল্টা এর কনসেন্ট্রেশনের মধ্যে পরিবর্তন। তাহলে ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ আর সময়ের মধ্যে পরিবর্তন ডেল্টা কি? এটা আমাদের T2 T1 হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের বিক্রিয়ার হার, এটা আমাদের বিক্রিয়ার হার। এবার একটা জিনিস ভালো মতো করে দেখো যে এর যে পরিমাণ, এর পরিমাণটা কিন্তু T1 থেকে T2 তে ডিক্রিজ করছে।
A1 থেকে A2 তে কিন্তু এটা ডিক্রিজ করছে। তাহলে যখনই আমরা ডিক্রিজ করা বোঝাই, ডিক্রিজ করা বোঝানোর জন্য আমরা কি করব, ডিক্রিজ করা বোঝানোর জন্য এখানে আমরা একটা মাইনাস সাইন দেব। ডিক্রিজ করছে এটা বোঝানোর জন্য আমরা কি করব, ডিক্রিজ করছে এটা বোঝানোর জন্য আমরা এখানে একটা মাইনাস সাইন দেব। এই মাইনাস সাইনটা একটাই তাৎপর্য, কি তাৎপর্য, যে এর পরিমাণ যে কমছে সেজন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি। এটা সবসময় মাথায় রাখবে যে বিক্রিয়ার হার যখনই আমরা বিক্রিয়ক পদার্থের রেসপেক্টে লিখবো, বিক্রিয়ক পদার্থের রেসপেক্টে যখনই বিক্রিয়ার হার আমরা লিখবো, তার আগে কিন্তু আমাদেরকে এই মাইনাস সাইনটা দিতে হবে। এই মাইনাস সাইনটা আমরা কেন দেব, এই জন্যই দেব যাতে আমরা এটা বোঝাতে পারি যে বিক্রিয়ার হার কিন্তু আমাদের, যে বিক্রিয়ক জাত পদার্থের হারটা আমাদের বাড়বে, মানে গাঢ়ত্বটা বাড়বে, আর বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটা কিন্তু আমাদের কমছে। এই যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বটা কমছে সেটাকে বোঝানোর জন্যই কিন্তু আমরা ডেল্টা কনসেন্ট্রেশন অফ এর আগে আমরা কি বসাচ্ছি, মাইনাস বসাচ্ছি। বোঝা গেছে কথাটা? ওকে, এবার যদি বি এর রেসপেক্টে আমরা এটাকে লিখি, তাহলে তখন আমাদের বি এর রেসপেক্টে লিখলে কি হবে, বি এর রেসপেক্টে লিখলে এটা হবে হচ্ছে বি এর গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, রাইট, ডিভাইডেড বাই সময়। তাহলে বি এর গাঢ়ত্বের পরিবর্তন আমাদের কি হচ্ছে, ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি, ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি। ডেল্টা বি ডিভাইডেড বাই ডেল্টা টি এর সামনে আমরা কেন মাইনাস লাগাচ্ছিলাম, কারণ বি এর পরিমাণ কিন্তু আমাদের বাড়ছে, বি এর পরিমাণ কিন্তু আমাদের বাড়ছে, সেজন্যই কিন্তু আমরা ডেল্টা বি এর আগে মাইনাস বসাবো না, এখানে কি হবে, প্লাস হবে, কারণ বি এর পরিমাণ আমাদের কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এগুলো জানো তোমরা? ওকে, এবার তাহলে আমরা বিক্রিয়ার হারটাকে আমরা কিরকম কিরকম ভাবে বলতে পারবো, বিক্রিয়ার হারকে কিন্তু আমরা তাহলে দুভাবে এখান থেকে বলতে পারছি। বিক্রিয়ার হারকে আমরা কি বলতে পারছি, বিক্রিয়া হার আমাদের কি হবে, ইকুয়ালস টু মাইনাস, বা ডেল্টা না লিখে এটাকে কিন্তু আমরা ডিও লিখতে পারবো। ডেল্টাটা আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে এটার মানটা যদি আমাদের ধরো আরো ছোট হয়ে যায়, যখন আমাদের এই ডেল্টা মানে আরো যখন ছোট হয়ে যাবে তখন সেটাকে আমরা ডি হিসেবে লিখবো। যখন এই ভ্যালুটা আরো ছোট হবে তখন সেটাকে আমরা ডি হিসেবে লিখবো। তো তার আগে সেটা কখন হবে সেটা আমরা বুঝবো, তো তার আগে এটাকে আমরা কি লিখছি, এটাকে আমরা লিখছি হলো ডেল্টা, ডেল্টা concentration of A by delta T is equals to delta B divided by delta T। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলছি আমাদের বিক্রিয়া হার। তো বিক্রিয়া হারকে কিন্তু আমরা এরকম করে এখান থেকে বোঝাতে পারছি। এবার এই বিক্রিয়া হার যেটা, কোন একটা বিক্রিয়া আমাদের হতে পারে যেটা খুব স্পিডে হচ্ছে, কোন একটা বিক্রিয়া হতে পারে যেটা আমাদের খুব স্লো রেটে হচ্ছে, রাইট। এবার এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা কি দিয়ে ডিফাইন করবো, বিক্রিয়া হার দিয়ে। যার বিক্রিয়া হার আমরা দেখবো খুব বেশি সেটাকে আমরা বলবো অতি দ্রুত গতির বিক্রিয়া, যেটাকে আমরা দেখবো খুবই স্লো সেটাকে আমরা বলবো অতি মন্থর গতির বিক্রিয়া, আর যেটাকে আমরা দেখবো মিডিয়াম মাঝামাঝি সেটাকে আমরা কি বলবো, মধ্যম গতির বিক্রিয়া। ওকে, তাহলে কি আমাদের বলছে বিক্রিয়া হারের ভিত্তিতে আমরা রাসায়নিক বিক্রিয়াকে কটা ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা একটু আগে বললাম অতি দ্রুত বিক্রিয়া ফার্স্ট, সেকেন্ড কি আমাদের অতি মন্থর বিক্রিয়া, আর থার্ড হচ্ছে আমাদের মধ্যম গতির বিক্রিয়া। এই তিনটে পার্টে কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়াকে ভাগ করতে পারবো তোমার বিক্রিয়া হারের রেসপেক্টে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে। তাহলে অতি দ্রুত গতির বিক্রিয়া কি হবে, যে বিক্রিয়াগুলো আমাদের কি হবে খুব তাড়াতাড়ি হবে, মানে এই বিক্রিয়াগুলো এত তাড়াতাড়ি হয় যেগুলো আমরা ধরতেই পারি না, মানে তোমার রিঅ্যাকশন একদম হওয়ার সাথে সাথে খুব স্পিডে হয়ে যাবে। এই ধরনের রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রে কোনো কিছু ধর ক্যালকুলেট করা বা কাউন্ট করা কিন্তু আমাদের পক্ষে কিছুটা টাফ হয়ে যায়, কারণ এই রিঅ্যাকশন গুলো খুবই তাড়াতাড়ি হচ্ছে, খুবই তাড়াতাড়ি হচ্ছে। এই জিনিসটাকে আমরা কি বলছি, অতি দ্রুতগতির বিক্রিয়া। এবার এই অতি দ্রুতগতির বিক্রিয়া এগুলো ধরো তোমার কত স্পিডে হয়, 10 টু দি পাওয়ার ধরো -13 থেকে 10 টু দি পাওয়ার -16 সেকেন্ড। এই এতটুকু টাইমের মধ্যে রিঅ্যাকশন গুলো কিন্তু তোমার কমপ্লিট হয়ে যায়। সেজন্য এই ধরনের রিঅ্যাকশন থেকে কিন্তু আমাদের যে কোনো জিনিস জানার থাকে সেটা জানতে কিন্তু আমাদের অসুবিধা হয়, কারণ এই রিঅ্যাকশনটা খুবই স্পিডে কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন ধরো যদি আমরা বলি যে HCl প্লাস NaOH, HCl আর NaOH যখন রিঅ্যাক্ট করে সেটা কিন্তু খুবই স্পিডে রিঅ্যাক্ট করে নি কি তৈরি করছে, NaCl প্লাস H2O, NaCl প্লাস H2। এত স্পিডে রিঅ্যাকশন করবে যে তুমি ধরতেই পারবে না।
এখানে আমরা কি জানি HCl আমাদের একটা অ্যাসিড আর NaOH কি আমাদের একটা ক্ষার, একটা অ্যাসিড আর একটা ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করছে, লবণ আর জল, লবণ আর জল। ক্লিয়ার? ওকে। নেক্সট হচ্ছে আমাদের অতি মন্থর বিক্রিয়া। কোন বিক্রিয়াটাকে বলবো, যেটা আমাদের খুবই আস্তে আস্তে চলছে, খুবই আস্তে আস্তে চলছে। কি ধরনের বিক্রিয়া হতে পারে, যেমন ধরো আমরা যদি একটা কোনো লোহার দরজা কোনো একটা আমাদের ধরো বানানো হলো বাড়িতে, এবার সেই লোহার দরজাটার উপরে ধরো আস্তে ধীরে যেতে 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 হঠাৎ করে ধরো 2-3 বছর পরে আমরা কি দেখলাম, সেখানে মরচে পড়ে যাচ্ছে। সেটা কি হঠাৎ করে আমরা একদিন দেখলাম মরচে পড়ে যাচ্ছে না, নাকি মানে জিনিসটাকে আমরা বুঝতে পারছি যে না মরচে পড়ছে, এরকম কি বোঝা যায়? এটা কিন্তু বোঝা যায় না। তাহলে এই যে লোহার উপরে যে মরচে পড়ার যে রিয়াকশনটা, রাইট, এই ধরনের রিয়াকশন কি আস্তে আস্তে চলছেই চলছে। আর এমন না যে মরচে পড়ে গেছে একটা টাইম অবধি, তার মানে এখানে আর মরচে পড়বে না, রিয়াকশনটা কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য এই ধরনের রিয়াকশন শুরুটা আমরা বলতে পারি, কিন্তু কখন গিয়ে শেষ হবে এটা কিন্তু আমরা বলতে পারি না। তো এই ধরনের রিয়াকশনকে আমরা কি বলবো, অতি মন্থর বিক্রিয়া। যে রিয়াকশন গুলো খুবই আস্তে আস্তে আমাদের চলবে, খুবই আস্তে আস্তে চলবে। এই ধরনের রিয়াকশনের আমরা উদাহরণ কি বললাম, লোহার মরচে পড়া। এবার এই ধরনের রিয়াকশন গুলোর ক্ষেত্রেও কি হয়, যেহেতু এরা এত ধীরে ধীরে স্লো স্লো হচ্ছে রিয়াকশনটা, সেজন্য কি হচ্ছে যে এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রেও কিন্তু এটার বেগ ক্যালকুলেট করাটা আমাদের পক্ষে টাফ হয়। যেটা অতি দ্রুত গতির বিক্রিয়া সেটা এত স্পিডে হচ্ছে সেটা ক্যালকুলেট করা যাচ্ছে না, আর যেটা খুব স্লো হচ্ছে সেটা এতটাই স্লো হচ্ছে যে কখন গিয়ে শেষ হবে আমরা ধরতে পারছি না। সেজন্য সেটাকেও কিন্তু ক্যালকুলেট করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। সেই জন্য যেই ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে ধরো এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, সেটাকে আমরা কি বলি, মধ্যম গতির বিক্রিয়া। তোমার খুব স্পিডেও হচ্ছে না আবার খুব স্লো হচ্ছে না, নরমাল রেটে রিঅ্যাকশনটা চলছে। যার জন্য কি হচ্ছে, এটার থেকে আমরা আমাদের যা যাবতীয় কোশ্চেন আমাদের আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। এই ধরনের রিঅ্যাকশনের আমাদের উদাহরণ আমরা কি বলতে পারি, যে যদি ধরো হাইড্রোজেন পারঅক্সাইড আমরা নিই, দু অণু হাইড্রোজেন পারঅক্সাইড নিলাম, তাহলে সেটা বিয়োজিত হয়ে আমাদের কি তৈরি হবে, H2O প্লাস O2, 2H2O প্লাস O2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, এই যে রিঅ্যাকশনটা এটা আমাদের কি, এটা আমাদের একটা মধ্যম গতির বিক্রিয়া উদাহরণ, এটা আমাদের একটা মধ্যম গতির বিক্রিয়ার উদাহরণ। ওকে, এবার আমরা যখন বিক্রিয়ার হার নিয়ে কথা বলছি, তাহলে বিক্রিয়ার হারকে আমরা জেনারেলি দুটো টাইপ দিয়ে বোঝাতে পারি। বিক্রিয়ার হারকে আমরা জেনারেলি দুটো টাইপ দিয়ে বোঝাতে পারবো। ফার্স্ট কি, গড় বিক্রিয়া হার, আর আরেকটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। একটা হচ্ছে গড় বিক্রিয়া হার, আরেকটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। এই দুই ধরনের বিক্রিয়ার হার দিয়ে কিন্তু আমরা কোনো একটা বিক্রিয়াকে তোমার ডিফাইন করতে পারছি, কোন একটা বিক্রিয়াকে আমরা ডিফাইন করতে পারছি। তাহলে ফার্স্ট কি বলছি, গড় বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হার আমাদের কি বলছি, যে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি আমাদের কোন একটা টাইমটা যদি আমাদের বলতে ধরো 5 সেকেন্ডের ব্যবধানে বা 10 সেকেন্ডের ব্যবধানে, একটা নির্দিষ্ট টাইমের ব্যবধানে কোন রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ও উক্ত সময়ের ব্যবধানের অনুপাতকে ওই সময়ে আমরা কি বলছি, গড় বিক্রিয়া হার বলছি। মানে ধরো যে আমাদের 5 সেকেন্ড রিঅ্যাকশনটা চলবে, এবার 5 সেকেন্ড রিঅ্যাকশনটা চলার পরে আমাদের বিক্রিয়া বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের মধ্যে কি চেঞ্জেস আসছে, সেটাকে যখন আমরা টাইমটা দিই, কত টাইম ব্যবধান, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড, এই টাইমে যে ব্যবধানের রিঅ্যাকশনটা হচ্ছে এটাতে যখন আমরা ভাগ করে দিচ্ছি, এটাকে আমরা কি বলছি, গড় বিক্রিয়া হার। এটাকে আমরা কি বলছি, গড় বিক্রিয়া হার। গড় বিক্রিয়া হারকে কিন্তু আমরা ডেল্টা দিয়ে যেভাবে আমরা বোঝালাম এভাবেই আমরা বোঝাতে পারি। ধরো জিনিসটাকে যদি আমরা এরকম করে লিখি, যে আমাদের ধরো এ তো আমরা এতক্ষণ ধরে দেখলাম, ধরো যদি আমরা এরকম করে জিনিসটাকে বলি যে আমাদের রিঅ্যাক্ট্যান্ট আছে, রিঅ্যাক্ট্যান্ট থেকে আমাদের প্রোডাক্ট হচ্ছে, আর ফর রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট থেকে আমাদের প্রোডাক্ট হচ্ছে। তাহলে আমরা বললাম যে T1 টাইমে আমাদের R এর কনসেন্ট্রেশন ছিল R1, T এর কনসেন্ট্রেশন ছিল হচ্ছে আমাদের P1, T2 টাইমে আমাদের R এর কনসেন্ট্রেশন হয়ে গেল R2, আর T এর কনসেন্ট্রেশন হয়ে গেল হচ্ছে আমাদের P2। তাহলে টাইমের ডিফারেন্স এখানে কত, T2 - T1। আর আমাদের R এর পরিমাণ কতটা কমছে বা বাড়ছে, সেটাকে আমরা কি বলতে পারবো, যে কতটা ছিল R2 হলো কত ছিল R1, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, concentration of R2 minus concentration of R1 divided by T2 minus T1। তাহলে এটাকে আমরা কি বলবো, মাইনাস
ডেল্টা কনসেন্ট্রেশন অফ আর ডিভাইডেড বাই ডেল্টা টি। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আমাদের গড় বিক্রিয়া হার। কেন গড় বলা হচ্ছে? কারণ আমাদের 5 সেকেন্ডে ধরে নিলাম যে ডেল্টা টি আমাদের 5 সেকেন্ড, তাহলে সেটাকে আমাদের কনসেন্ট্রেশনের চেঞ্জটা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 1 সেকেন্ডে কতটা চেঞ্জ হতে পারে, কতটা হবে এটা কিন্তু আমরা বলতে পারি না, কিন্তু কতটা হতে পারে এটা একটা প্রিলিমিনারি আইডিয়া আমরা পাচ্ছি, এটা প্রিলিমিনারি আইডিয়া আমরা পাচ্ছি। সেটার জন্য এটাকে আমরা কি বলছি? গড় বিক্রিয়া হার। সেটার জন্য এটাকে আমরা কি বলছি? গড় বিক্রিয়া হার। এবার যদি আমরা বি এর রেসপেক্টে এবং প্রোডাক্টের রেসপেক্টে লিখতে যাই, তাহলে আমরা কি বলবো? যে concentration of P2 minus concentration of P1 divided by T2 minus T1, তাহলে এটাকে আমরা কি বলবো? delta concentration of P by delta T, delta concentration of P by delta T। দেখতে পাচ্ছ তোমরা? বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে কিন্তু এই জিনিসটাকে আমরা বলতে পারবো যে কোনটাকে আমরা প্রোডাক্টের রেসপেক্টে বা আমাদের রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে, মানে বিক্রিয়া বা বিক্রিয়াজাত পদার্থের রেসপেক্টে আমাদের তোমার কিছুটা গিভেন টাইমের মধ্যে চেঞ্জেসটা কি রকম আসছে সেটাকে আমরা এভাবে কিন্তু এখান থেকে বলতে পারছি। বোঝা গেল? ওকে, এবার গড় বিক্রিয়া হার আমরা বুঝা গেলাম। এবার হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার, যে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস একটা নির্দিষ্ট মুহূর্তের মধ্যে আমরা এই টাইমটাতেই জানতে চাই যে আমাদের বিক্রিয়ার হার কতটা, সেই টাইমেই আমরা জিনিসটাকে জানবো। এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের তাৎক্ষণিক বিক্রিয়া হার। এটাকে আমরা কি বলছি? আমাদের তাৎক্ষণিক বিক্রিয়া হার। মানে কি বলছি? যে কোন রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোন মুহূর্তে উক্ত বিক্রিয়ার কোন বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব হ্রাস অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধির হারকে ওই মুহূর্তে বিক্রিয়াটির তোমার তাৎক্ষণিক বিক্রিয়া হার বলছে। গড় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বললাম? সময়ের ব্যবধান, টাইম গ্যাপের মধ্যে আমাদের রিঅ্যাকট্যান্টের বা আমাদের মানে বিক্রিয়াজাত বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের চেঞ্জ কতটা হচ্ছে সেটা কখন? একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, একটা টাইম গ্যাপের মধ্যে। কিন্তু তাৎক্ষণিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, এই টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কি বলছে? কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি বলছে? এখানে বলছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে, এটা কিন্তু ডিফারেন্স, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতে পারছি তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে আমরা কোনো একটা পার্টিকুলার টাইমের মধ্যে আমরা এটা রেটটাকে দেব। তো যদি আমরা রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট যদি আমরা আবার করি তাহলে এক্ষেত্রে আমাদের কি আসবে? যে ডেল্টা এ মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু আমাদের কি হবে? ডেল্টা বি বাই ডেল্টা টি। এরকম একটা ব্যাপার কিন্তু এখানে আমাদের আসছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে টাইমের যে ডিফারেন্সটা এটা খুবই কম, কারণ আমরা বলছি কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের ক্ষেত্রে এটাকে আমরা দেখতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের কি নিতে হবে? লিমিট নিতে হবে। যেখানে আমাদের লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, লিমিটেড ডেল্টা টি আমাদের কি টেন্ডস টু 0, মানে এটা শূন্যের খুব কাছাকাছি, মানে কোন একটা মুহূর্তে মানে খুব শূন্যের খুবই কাছাকাছি, কিন্তু 0 টাচ করছে না, কিন্তু 0 খুব কাছাকাছি। যেটা আমরা কি বলছি? লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, মানে টিটা যে কোনো মুহূর্তে শূন্য হয়ে যেতেই পারে কিন্তু হচ্ছে না। তাহলে সেটাকে আমরা কি বলবো? যে আমাদের ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ, এটা আমরা মাইনাস বসাচ্ছি, বাই ডেল্টা টি। এবার যখন আমাদের এই টিটার ভ্যালুটা এত কম হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা ডেল্টা না বসিয়ে আমরা কি লিখি? সেটাকে তখন আমরা লিখি হচ্ছে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি। যখন আমাদের ডেল্টা টি এর পরিমাণ যখন মানে ভাগটা খুবই ছোট, তখন সেখানে ডেল্টা না বসিয়ে আমরা কি বসাচ্ছি? আমরা ডি বসাচ্ছি। ডেল্টা না বসিয়ে আমরা কি বসাচ্ছি? ডি বসাচ্ছি। তাহলে সেটাকে যদি আমরা বি এর জন্য লিখি তাহলে সেটাকে আমরা কি লিখবো? যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা বি বাই ডেল্টা টি, সেটাকে আমরা কি লিখতে পারি? যে ডিবি, ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি, ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি। এরকম করে কিন্তু এই জিনিসটাকে আমরা এখান থেকে লিখতে পারছি। বোঝা গেল? এবার এখানে ধরো যদি আমরা জিনিসটাকে এভাবে করে বলি যে আমাদের কোন একটা রিঅ্যাকশন আছে, যে রিঅ্যাকশনটা আমাদের এরকম করে চলছে যে
A মোল A আছে প্লাস B মোলস অফ B আছে, সেখান থেকে আমরা কি পাচ্ছি C মোল C আর D মোল D। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার হার আমরা কিরকম করে লিখবো, বিক্রিয়ার হার আমরা কিরকম করে লিখবো? তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার আমরা কি বলতে পারবো যে আমাদের এর পরিমাণ তো কমছে, তাহলে যদি আমরা তাৎক্ষণিকের ক্ষেত্রে লিখি তাহলে আমরা কি লিখবো যে মাইনাস D concentration of A by dt equals to minus D concentration of B by dt, পুরোটা ভালো করে দেখবে, equals to D concentration of C by dt equals to D concentration of D by dt। ক্লিয়ার? এবার এখানে দেখো এটা আগে কি আছে, A আছে, B আছে, C আছে, D আছে, এগুলো কি হবে, ABCD যেগুলো আছে এগুলোর কি হবে, একটা এখানে ভাগ হয়ে যাবে, এটা কি হবে 1/A, এখানে কি আছে B এর সহগ কত আছে B, তাহলে এটা কি হবে 1/B, এটা কি হয়ে যাবে 1/C, এটা হয়ে যাবে 1, জাস্ট আ মিনিট, 1/D, বুঝা গেল? তাহলে এরকম করে জিনিসটাকে আমরা লিখবো। এবার যদি আমরা যখন আমরা গড় তাৎক্ষণিক বিক্রিয়া করছিলাম, যখন আমরা গড় তাৎক্ষণিক না, গড় আর তাৎক্ষণিক তো ডিফারেন্ট জিনিস, রাইট? গড় বিক্রিয়া যখন আমরা করছিলাম তখন সেখানে আমরা তাহলে এইভাবে যদি রিঅ্যাকশনটাকে তখন আমরা এভাবে লিখতে যাই, তাহলে যদি আমাদের কোনো একটা রিঅ্যাকশন এরকম থাকে যে A of A plus B of B থেকে আমাদের ধরলাম আমি C of C আর D of D হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তখন এটাকে আমরা কি রকম করে লিখব, বিক্রিয়ার হারকে আমরা R দিয়ে বোঝাচ্ছি, তাহলে সেটাকে তখন আমরা লিখব 1/A বা minus 1/A, এটা এক্ষেত্রে কি D হবে, D কিন্তু হবে না, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের হচ্ছে ডেল্টা, যখন D এর ডেল্টার পরিমাণটা খুবই কম হয়ে যাবে তখন সেটাকে আমরা D দিয়ে বোঝাবো, তাই সেটাকে আমরা ডেল্টাই দিচ্ছি, তাহলে ডেল্টা concentration of A by delta T is equals to minus 1/B, delta concentration of B by delta T equals to total এখানে 1/C হবে, concentration of C by concentration of মানে delta concentration of C by delta concentration of concentration তো হয় না, delta concentration of T by delta T equals to 1/D delta concentration of D by delta T, এরকম করে এই জিনিসগুলো কিন্তু তখন আমরা বোঝাতে পারি। তাহলে আমাদের কোনটা আমাদের গড় বিক্রিয়ার হার, কোনটা তাৎক্ষণিক বিক্রিয়ার হার, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবার গড় বিক্রিয়ার হারকে কিন্তু কখনোই বিক্রিয়ার প্রকৃত হার বলা যায় না, কারণ যেহেতু একটা টাইম স্প্যানের মধ্যে আমরা বিক্রিয়ার হারটাই ক্যালকুলেট করছি। আমরা কোন একটা বিক্রিয়ার প্রকৃত বিক্রিয়া হার কোনটাকে বলবো, তাৎক্ষণিক বিক্রিয়া হারকে, তাৎক্ষণিক বিক্রিয়া হারকে আমরা কি বলবো, কোন একটা বিক্রিয়া প্রকৃত বিক্রিয়া হার, মাথায় থাকা যায় জিনিসগুলো। ওকে, এবার আমাদের কি দেখতে হবে যে আমাদের বিক্রিয়া হারের একক, আমাদের কোন একটা যে বিক্রিয়া হার আছে বিক্রিয়া হারের একক আমরা কিরকম করে ডিফাইন করব, বিক্রিয়া হারের একক আমরা কিরকম করে ডিফাইন করব। আচ্ছা, তাহলে বিক্রিয়া হার আমরা কি দেখলাম যে আমাদের বিক্রিয়া হার ইকুয়ালস টু কি হচ্ছে, বিক্রিয়া হার ইকুয়ালস টু আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের কোন একটা টাইমের মধ্যে আমাদের বিক্রিয়ক পদার্থের পরিমাণ কতটা হচ্ছে আমাদের কমছে বা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ আমাদের কতটা বাড়ছে, সেটাকে আমরা বিক্রিয়ার হার বলছি। মানে বিক্রিয়ার হার ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে যে কোন বিক্রিয়া বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের কি হচ্ছে এখানে গাঢ়ত্বের পরিবর্তন, কি হচ্ছে এখানে গাঢ়ত্বের পরিবর্তন, গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে। এবার এটাকে যখন আমরা ভাগ করব কি দিয়ে, এটাকে ভাগ করবো কি গাঢ়ত্ব পরিবর্তনের জন্য কতটা সময় লাগছে, গাঢ়ত্ব পরিবর্তনের জন্য কতটা সময় লাগছে, তার মানে কি সময়ের পরিবর্তন, রাইট? তাই তো, তার মানে এখান থেকে এটাকে আমরা কি বলতে পারি, যেটা কি হচ্ছে গাঢ়ত্বের একক ডিভাইডেড বাই কি সময়ের একক, এটাই তো হচ্ছে, তাই না? গাঢ়ত্বের একক ডিভাইডেড বাই
সময়ের একক। তাহলে গাঢ়ত্বের একক আমাদের কি? গাঢ়ত্বের একক আমাদের হচ্ছে মোল পার লিটার, আর সময়ের একক কি আমাদের? সেকেন্ড। তাহলে আমাদের বিক্রিয়া হারের একক আমরা কি পাবো? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এটা কি? এটা হচ্ছে আমাদের বিক্রিয়া হারের একক। এটা কি? আমাদের বিক্রিয়া হারের একক। মনে থাকবে, মাথায় থাকবে। যদি না মাথায় থাকে তখন আমরা কি করব? তখন আমরা জিনিসটাকে তোমার এই যে এইভাবে আমরা কি করব, যে আমরা কোনো কিছুর একক বা কোনো একটা কিছু কিন্তু কখন আমরা মুখস্থ করব না, এটাকে ডেফিনেশন থেকে বার করার চেষ্টা করবো, এটাকে ডেফিনেশন থেকে বের করার চেষ্টা করবো। শুধু এখানে আমরা এটাকে এইভাবে যে আমরা লিখলাম, তারপরে সেটা এখান থেকেই কিন্তু আমরা এটা এককটাকে কিন্তু বের করতে পারি। এই জন্য আমরা এটাকে মুখস্থ করতে হবে না, বুঝা বুঝা করলেই কিন্তু জিনিসটাকে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, মুখস্থ করে কিন্তু আলটিমেটলি একটা টাইমে তুমি ভুলে যাবে, কিন্তু যদি আমরা প্রসেসটা জানি যে কিভাবে আমরা বের করতে পেরেছি, তো যদি আমাদের মনে নাও থাকে, যদি আমাদের আমরা ভুলেও গিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা প্রসেসটাকে ফলো করে আমরা কিন্তু জিনিসটাকে আবার বের করে আনতে পারবো। বোঝা গেছে? ওকে, নেক্সট নেক্সট হচ্ছে যে আমাদের এই যে আমরা রাসায়নিক বিক্রিয়ার হারটাকে আমরা দেখলাম, যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে কোন কোন জিনিস এমন আছে যেই জিনিসটা এই আরটা বা বিক্রিয়ার হারটাকে আমাদের নিয়ন্ত্রণ করছে, মানে কার কার উপরে আমাদের বিক্রিয়ার হারটা ডিপেন্ড করছে, সেগুলোকে আমাদেরকে একটা একটা করে দেখতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের বিক্রিয়কের গাঢ়ত্ব। ফার্স্ট কি? বিক্রিয়কের গাঢ়ত্ব। আমরা দেখলাম যে আমাদের কোন একটা বিক্রিয়ক যেটা থাকছে, বিক্রিয়ক থেকে আমাদের বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, বিক্রিয়ক থেকে আমাদের বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব কতটা, বিক্রিয়ক কতটা পরিমাণে উপস্থিত আছে, সেটা কিন্তু আমরা বিক্রিয়া চলার ক্ষেত্রে খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। যদি বিক্রিয়কের গাঢ়ত্ব খুবই কম থাকে, তো সেখান থেকে কিন্তু বিক্রিয়জাত পদার্থ তৈরি করতে আমাদের অনেকটা তোমার টাইম কনজিউমিং হবে আর অনেকটা এফর্ট লাগবে। যদি বিক্রিয়কের গাঢ়ত্ব আমাদের বেশি হয়, তাহলে সেখান থেকে কিন্তু আমরা যখন যেই তোমার প্রোডাক্টটা পাবো, সেটা কিন্তু আমরা অনেক ইজিলি পাবো। তাহলে আমাদের বিক্রিয়ক থেকে যখন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব সবসময় মনে রাখবে, এটা বিক্রিয়কের গাঢ়ত্ব যত বৃদ্ধি পাবে, বিক্রিয়ার রেট তত বৃদ্ধি পাবে। কারণ যদি ধরো কোনো একটা জিনিস আমাদের বেশি পরিমাণে থাকে, তো সেখান থেকে কি, ধরো আমি বললাম যে আমাদের কোনো একটা ট্যাঙ্কিতে তোমার একদম ফুল জল আছে, ঠিক আছে, একদম তোমার টুবু টুবু জল আছে, কানায় কানায় জল আছে, আর তখন যদি সেখানে আমরা তোমার ট্যাপটাকে স্টার্ট করি, যদি কল খুলে দিই আমরা, তাহলে কি হবে? তখন মানে প্রথম দিকে কিন্তু খুব স্পিডে জল পড়বে। এবার যখন জলের পরিমাণ ধর আস্তে আস্তে কমছে, তখন কি হবে? সেই জল পড়ার পরিমাণটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, তারপরে যতটা পরিমাণ আমাদের ইনিশিয়াল যে জিনিসটার কনসেন্ট্রেশনটা, গাঢ়ত্বটা যতটা বেশি থাকবে, ততই আমাদের রিঅ্যাকশনের রেটটা কি হবে? স্পিডে হবে। তাহলে আমাদের বিক্রিয়কের গাঢ়ত্ব যত বৃদ্ধি পাবে, বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। বোঝা গেল? আর আমি যেহেতু বললাম যে একদম শুরুর দিকে যখন তোমার ট্যাঙ্কি একদম ফুল ছিল, তখন জল খুব স্পিডে দেখাচ্ছিল, তারপর সেখান থেকে আমরা কি বলতে পারি যে বিক্রিয়ার একদম শুরুতে, বিক্রিয়ার একদম শুরুতে কি হবে? বিক্রিয়ার রেট সব থেকে বেশি হবে। তাহলে কি বললাম? বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ার রেটটা কি হবে? সব থেকে বেশি হবে। এবার হচ্ছে বিক্রিয়া ও বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি। আমরা কি জানি যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, মানে কি? বিক্রিয়কের যে অণুগুলো আছে, সেই অণুগুলোর মধ্যে নিজস্ব একটা বন্ধন আছে, রাইট? এবার সেই পুরোনো বন্ধনগুলো ভাঙবে, ভেঙে বিক্রিয়াজাত ক্ষেত্রে কি হবে? নতুন বন্ধন ফর্ম হবে। এটা একটা মেমো আমরা দেখেছিলাম যে পুরানে বন্ডস টूटते हैं तभी नए बॉन्ड्स बनते हैं। তো এখানেও কি হবে? পুরানে বন্ডস আমাদের ভেঙে যাবে বিক্রিয়কের ক্ষেত্রে, আর নয়ে বন্ডস আমাদের কি হবে? বিক্রিয়াজাত ক্ষেত্রে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে আমাদের বিক্রিয়ক আর বিক্রিয়াজাত যে পদার্থগুলো তৈরি হচ্ছে, তাদের প্রকৃতিটা কেমন? তাদের ক্ষেত্রে কি বন্ড ভাঙাটা, বন্ড তৈরি করাটা কি ইজি, টাইম কনজিউমিং নাকি টাইম কনজিউমিং না? এই জিনিসগুলো কার উপরে ডিপেন্ড করবে? যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতির উপরে, নেচারের উপরে। ঠিক আছে, এবার ও কেমন মানুষ সেটার উপরে ডিপেন্ড করবে যে ও কার সাথে কতটা ভালো বন্ড বানাতে পারবে কি পারবে না।
রাইট? মিশতে পারবে কি পারবে না সেটা কার উপর ডিপেন্ড করবে? সেই পদার্থটা প্রকৃতির উপর। সেই জন্যই আমাদের বিক্রিয়া আর বিক্রিয়াজাত পদার্থের নেচারটা কিরকম সেটার উপরে আমাদের বিক্রিয়ার হারটা ডিপেন্ড করবে। যদি ধরো এরকম হয় যে বিক্রিয়কের যে তোমার অণুগুলো সেগুলো একে অপরকে ছাড়তেই যাচ্ছে, ভাঙতেই যাচ্ছে না, তাহলে সেখানে কি হবে? আমাদের বিক্রিয়ার হার যেটা সেই হারটা কি হবে? কমে যাবে। আবার তুমি এরকম হয় যে বিক্রিয়কের অণুগুলো খুব ইজিলি ভেঙে যায়, আর বিক্রিয়াজাতের ক্ষেত্রে নতুন বন্ধন খুবই তাড়াতাড়ি ফর্ম করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? বিক্রিয়ার হারটা আমাদের অনেকটা বেশি হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের কার উপর ডিপেন্ড করছে? যে বিক্রিয়ক পদার্থের প্রকৃতিটার উপর, প্রকৃতিটার উপর। বোঝা গেল? এবার হচ্ছে উষ্ণতা। এবার হচ্ছে উষ্ণতা। টেম্পারেচারের উপরে কিন্তু তোমার মোর আর লেস প্রত্যেকটা রিঅ্যাকশন তোমার ডিপেন্ড করছে। উষ্ণতা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। উষ্ণতা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? উষ্ণতা আমাদের যত বাড়বে বিক্রিয়ার হার কি হবে? বাড়বে। মানে সরল সম্পর্ক এগুলো, রাইট? তাহলে উষ্ণতা যত বাড়বে বিক্রিয়ার হার বাড়বে, আর উষ্ণতা যদি আমাদের কমে তাহলে কি হবে? বিক্রিয়ার হার আমাদের, উষ্ণতা যত আমাদের কমবে বিক্রিয়ার হার তত আমাদের কি হবে? কমবে। এবার এখান থেকে আরেকটা জিনিস আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যেটা জানা, যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি 10 ডিগ্রি ধরো কোন একটা রিঅ্যাকশন যেই টেম্পারেচারে চলছে সেখান থেকে তার উষ্ণতা যদি আমরা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে দিই, তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা উষ্ণতা বাড়াই, উষ্ণতা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার, বিক্রিয়ার যে রেট সেটা প্রায় ডাবল হয়ে যায়, বিক্রিয়ার যে রেট সেটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়ে যায়। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট এটা, যে উষ্ণতার উপরে জিনিসটা এতটা ভাইটাল একটা রোল আছে এখানে উষ্ণতা। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমাদের ধরো কোনো একটা রিঅ্যাকশন যদি কঠিন তলের মধ্যে হয়, তাহলে কঠিন তলের মধ্যে বিক্রিয়াটা কোথায় হবে? পৃষ্ঠতলে। সেই কঠিনের যে উপরের লেয়ারটা, এটা যদি আমাদের পদার্থটা হয় তাহলে এটা কি? তার উপরের তলটা। কিন্তু রিঅ্যাকশনটা কোথায় হবে? উপরের তলে হবে, রিঅ্যাকশনটা উপরের তলে হবে। তাহলে কোনো একটা কঠিন বিক্রিয়কের ক্ষেত্রে যদি আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়ে, তার মানে কি সেখানে জায়গাটা বেশি পাচ্ছে রিঅ্যাক্ট করার, তখন কি হয়? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে তাহলে আমাদের যে বিক্রিয়ার হারটা সেই হারটা তখন আমাদের কি হবে? বৃদ্ধি পাবে। আর যদি এটা বৃদ্ধি পায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে আমাদের বিক্রিয়ার হার কি হবে? বৃদ্ধি হবে। বোঝা গেছে? আর নেক্সট কি? অনুঘটকের উপস্থিতি। অনুঘটকের উপস্থিতির জন্য কি হয়? আমাদের কোনো একটা, এটা আমরা একটু পরে অবশ্য দেখবো, যে কোনো একটা রিঅ্যাকশন যখন আমাদের চলছে সেই রিঅ্যাকশনটা চলার জন্য আমাদের কি হয়? সেই রিঅ্যাকশনটা চলার জন্য আমাদের একটা সার্টেন এনার্জি সেই বিক্রিয়ক গুলোকে তোমার অ্যাটেন্ড করতে হয়, একটা কিছু পরিমাণ শক্তি সেই বিক্রিয়ক গুলোর থাকতে হয়। ঠিক আছে? এবার যদি সেই পরিমাণ শক্তিটাকে যদি অনেকটা বেশি হয়, তাহলে সেই শক্তিটাকে অ্যাচিভ করার জন্য হচ্ছে অনেকটা বেশি টাইম লেগেছে। এবার অনুঘটক থাকলে কি হয়? অনুঘটক সেই শক্তিটার পরিমাণকে কি করে? কমিয়ে আনে। অনুঘটক শক্তিটার পরিমাণকে কি করে? কমিয়ে আনে, যার জন্য রিঅ্যাকশনটা আমাদের প্রসিড করতে তোমার সুবিধা হচ্ছে। সেজন্য রিঅ্যাকশনের হার কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে এটা আমাদের মনে রাখতে হবে যে অনুঘটক কিন্তু বিক্রিয়ার খালি হারটাকে বাড়াচ্ছে, সেখানে প্রোডাক্ট ফরমেশনের ক্ষেত্রে এটার কোনো রোল নেই। বা ধরো যে এটা কিন্তু রিঅ্যাক্ট করছে না, রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু অনুঘটক রিঅ্যাক্ট করছে না, এটা প্রথমে সেই অবস্থায় ছিল, পরে সেই অবস্থায় এটাকে আমরা কিন্তু রিঅ্যাকশন থেকে ফিরে পাবো। ঠিক আছে? এ জাস্ট কি করছে? ও জাস্ট হচ্ছে আমাদের যে রিঅ্যাকশনের যে রেটটা, সেই রেটটাকে বাড়াচ্ছে। সক্রিয়করণ যে শক্তিটা, এই সক্রিয়করণ শক্তিটাকে কমিয়ে দেওয়ার মাধ্যমে ও জাস্ট আমাদের রিঅ্যাকশনের রেটটাকে বাড়াচ্ছে। এটার বাদ দিয়ে কিন্তু আর কোনো কাজ করছে না। ঠিক আছে? ওকে, নেক্সট তাহলে আমরা কি করব? নেক্সট আমাদের তাহলে এই অনুঘটকের উপস্থিতি মানে শেষ করে আমরা কি করতে হবে? কোন কোন বিষয় হচ্ছে নিয়ন্ত্রণ করছে এই জিনিসটাকে, সেই পোর্শনটা আমরা কমপ্লিট করলাম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র আমরা কাকে বলছি?
ভরক্রিয়া সূত্র আমাদের কি বলছে যে স্থির উষ্ণতা, যদি আমাদের টেম্পারেচার স্থির থাকে, যদি আমাদের টেম্পারেচার স্থির থাকে, উষ্ণতা যদি আমাদের স্থির থাকে, তাহলে কোন রাসায়নিক বিক্রিয়ার কোন একটা নির্দিষ্ট সময় আমাদের বিক্রিয়া হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অণুগুলির ঘাতে উন্নীত বিক্রিয়কগুলির সেই মুহূর্তের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর, সক্রিয় ভর আমরা জানি কি হয়, সক্রিয় ভর আমরা এর আগেও বলে এসেছি। তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়াগুলির সক্রিয় ভর বৃদ্ধি বা হ্রাস যদি পায়, তাহলে বিক্রিয়ার হার যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। তাহলে এখানে আমাদের কি বলছে, যদি আমাদের টেম্পারেচার কোন একটা টাইমে যদি তোমার কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে, তাহলে সেই সময় কোন রাসায়নিক বিক্রিয়ার যে হার হবে, যে রেট হবে, সেটা বিক্রিয়ার সমিত সমীকরণ, ব্যালেন্সড ইকুয়েশন যেটা আমরা রিঅ্যাকশনটা লিখতে পারবো, সেইখানে অণু সংখ্যা মানে কোন একটা পার্টিকুলার কম্পোনেন্টে যত অণু নেওয়া হয়েছে তার ঘাতে যখন উন্নীত হয়ে বিক্রিয়কগুলোকে আমরা লিখব, সেটাকে আমরা কি বলবো, সেটা তার মানে তোমার সক্রিয় ভরের সাথে সেটা সমানুপাতিক হবে। যেমন ধরো যদি আমি বলি যে A প্লাস B থেকে আমার C প্লাস D তৈরি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যে রেট হবে, সেই রেটটা কি হবে, প্রপোর্শনাল হবে কার সাথে, আমাদের A এর সক্রিয় ভর আর B এর সক্রিয় ভরের সাথে। এবার এখানে যদি আমরা এই মানে কনস্ট্যান্ট আনবো কখন, যখন আমরা এখান থেকে প্রপোর্শনালিটির সাইনটাকে উঠিয়ে দেব। তো এখানে আমরা কি করলাম, ইকুয়ালস টু K ইনটু concentration of A into concentration of B। এই K টা কি, এই K টা হচ্ছে আমাদের হার ধ্রুবক, এই K টা কি, K টা হচ্ছে আমাদের হার ধ্রুবক। এবার ধরো যদি রিঅ্যাকশনটা আমাদের এরকম থাকতো যে আমাদের A পরিমাণ A আছে, B পরিমাণ B আছে, এখানে C আছে আর এটা D আছে, তাহলে এখানে কি হয়ে যেত, কত অণু আছে সেই ঘাতে এটা উন্নীত হবে, মানে কি এই যে কত অণু আছে সেটা পাওয়ারে চলে আসবে, মানে কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার A, কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার B। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের ভর ক্রিয়া সূত্র। এটাকে আমরা কি বলছি, আমাদের ভর ক্রিয়া সূত্র। এবার কি বলছে যে যদি আমাদের কোনো লৌহ সমসত্ব দ্রবণ থাকে, যদি কোনো আমাদের লৌহ সমসত্ব দ্রবণ থাকে, তাহলে সেই বিক্রিয়ার সক্রিয় ভরকে তার মোলার গাঢ়ত্বের সাহায্যে প্রকাশ করা হয়। মোলার গাঢ়ত্বের সাহায্যে মানে মোল পার লিটার হিসেবে মোলার গাঢ়ত্বের সাহায্যে কিন্তু সেটা সক্রিয় ভরকে আমরা লিখবো। আর যদি কোনো গ্যাসীয় উপাদান হয়, যদি কোনো গ্যাসীয় উপাদান হয়, তাহলে সক্রিয় ভরকে তার মোলার গাঢ়ত্ব বা আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করা হয়। যদি লিকুইড থাকে তাহলে সেটাকে আমরা মোলার গাঢ়ত্বের মাধ্যমে লিখছি, আর যদি গ্যাসিয়াস থাকে তাহলে সেটাকে আমরা কি লিখছি, আংশিক চাপের মাধ্যমে লিখছি। বোঝা গেল জিনিসটা? তাহলে এইভাবে কিন্তু এই জিনিসগুলোকে আমরা এখান থেকে লিখতে পারছি। এবার যদি এখান থেকে আমরা এটাও কিন্তু বলতে পারবো, ধরো যদি আমাদের কোনো একটা রিঅ্যাকশন এরকম থাকে যে ধরো A মোলস অফ A, যে রিঅ্যাকশন নিয়েছিলাম ওটাই নিচ্ছি, এই রিঅ্যাকশনটা যদি আমাদের থাকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের যে রেট যেটা, সেই রেট কি আমাদের K ইনটু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার A টু কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার B ইকুয়ালস টু কি হবে, এটাও আমাদের রেট ছিল। আর আমাদের রেট কি আছে, -1/A ইনটু ডেল্টা কনসেন্ট্রেশন অফ A বাই ডেল্টা T ইজ ইকুয়ালস টু -1/B ডেল্টা N ইকুয়ালস টু হবে না delta concentration of B by delta T equals to 1/C, এরকম করে জিনিসটাকে কিন্তু আমরা তখন সেখান থেকে লিখতে পারি। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমাদের কিন্তু মাথায় একটু রাখতে হবে যে ওটা আমরা পরে ডিসাইড করছি। আপাতত এটা আমাদের ভরক্রিয়া সূত্র হয়ে গেল, এই জিনিসটা আমরা বুঝে গেছি। এবার হচ্ছে যে আমাদের কোনো একটা বিক্রিয়ার গতিসূত্র বা বিক্রিয়ার হার সমীকরণ, কোন একটা বিক্রিয়ার গতিসূত্র বা তার হার সমীকরণ আমরা কাকে বলছি। ওকে, তো কি বলছে যে কোন বিক্রিয়া বা কোন রাসায়নিক বিক্রিয়া যেটা বলতে আরো বেটার হয়, যে কোনো রাসায়নিক বিক্রিয়া হারের সঙ্গে উক্ত বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির গাঢ়ত্বের মধ্যে সম্পর্কযুক্ত যে সমীকরণ পরীক্ষারত ফলাফলের ভিত্তিতে রচিত হয় তাকে আমরা কি বলি, তার গতিসূত্র বা বিক্রিয়ার হার সমীকরণ।
যদি যখন হচ্ছে সেটাকে আমরা রেটের বেসিসে লিখতে পারবো, মানে যতগুলো, এই যে জিনিসটা আমরা লিখলাম, এই যে জিনিসটা আমরা লিখলাম, এটাই কিন্তু এখানে বোঝাতে চাইছি যে আমাদের বিক্রিয়ার হার সমীকরণ, তাহলে আমাদের কি হবে যে এটা আমাদের রেট, আর এভাবেও জিনিসটাকে আমরা লিখতে পারছি। তাহলে এই টোটাল জিনিসটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটাই আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে বিক্রিয়ার আমাদের হার সমীকরণ, যে আমাদের রেটটা প্রত্যেক কটা যে ইন্ডিভিজুয়াল যে বিক্রিয়ক গুলো আছে সেই বিক্রিয়ক গুলোর সাথে কিভাবে রিলেটেড, এই জিনিসটাকে আমরা কি বলছি, আমাদের বিক্রিয়ার হার সমীকরণ। যে কোন রাসায়নিক বিক্রিয়ার হার আমাদের কি, আর তার সাথে সেই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির গাঢ়ত্বের মধ্যে সম্পর্কযুক্ত যে সমীকরণ পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে রচিত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, যে পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে। কেন পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে, এটা আমরা একটু পরে আবার জানবো। যখন রচিত হচ্ছে তাকে আমরা কি বলছি, তার গতিসূত্র বা বিক্রিয়া হার সমীকরণ, যেটাকে আমরা একটু আগে তোমার এরকম করে লিখলাম না, যে A মোল A আর B মোল B থাকে, তাহলে সেখান থেকে আমাদের C মোলস অফ C আর D মোলস অফ D যদি উৎপন্ন হয়, তাহলে আমাদের রেটটা কি হচ্ছে, রেট এখান থেকে আমরা কি পাচ্ছি, যে আমাদের K ইনটু A টু দি পাওয়ার, এবার এখানে একটা কথা আমরা লিখলাম X আর B টু দি পাওয়ার আমরা লিখলাম Y। লিখে এটাকে আমরা লিখলাম -1/A delta concentration of A by delta T is equals to -1/B delta concentration of B by delta T equals to 1/C delta concentration of C by delta T is equals to 1/T delta concentration of D। ওকে, এবার এখানে আমরা xy কেন লিখলাম, এই যে x টা, এটা এর সমান হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। আবার এই যে y আর p, এই দুটো কিন্তু সমান হতেও পারে নাও পারে। কেন এটাকে আমরা বলছি যে সমান হতেও পারে নাও পারে, কিছু কিছু ক্ষেত্রে আমরা এর আগে দেখেছিলাম, যেখানে হচ্ছে মানে কিছু কিছু এমন কেস অবশ্যই আছে যেখানে এই a আর x এই দুটো কিন্তু আমাদের ইকুয়াল হচ্ছে, কিন্তু এমন কিছু ক্ষেত্রেও আমরা দেখেছি যেখানে কিন্তু a আর x বা b y এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরস্পরের সাথে রিলেটেড হচ্ছে না, ইকুয়াল হচ্ছে না। তো এই জন্য আমরা কি বলি, এই জন্য আমরা বলি যে ধরো এই যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই যে পরীক্ষালব্ধ টার্মটা কেন বলা হচ্ছে, কারণ এই জিনিসটা আমরা থিওরিটিক্যালি পাচ্ছি, এটা আমরা থিওরিটিক্যালি পাচ্ছি, আমরা সেটা বসে ক্যালকুলেট করে জিনিসটাকে আমরা এরকম পাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি যে জিনিসটা এরকম হতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। সেই জন্য এই যে জিনিসগুলো a b x y এর সাথে ইকুয়াল হতেও পারে নাও পারে, এই এটা এগেইনস্ট যেহেতু প্রুফ পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা কখনোই বলবো না যে হ্যাঁ এটার সাথে ইকুয়াল হবে। আমরা কি বলছি যে হতেও পারে নাও হতে পারে। যখন আমরা একটা রিঅ্যাকশন নিই, আমরা ধরলাম আমরা একটা রিঅ্যাকশন নিলাম যে 2 মোল আমাদের NO আছে আর 2 মোল H2 আছে, এটা থেকে আমরা কি পাচ্ছি N2 আর 2H2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের রেট কি হওয়া উচিত, তোমার দেখে কি মনে হবে যে রেট কি হবে, যে K ইনটু NO তার স্কয়ার H2 তার স্কয়ার, এটা ইকুয়ালস টু হবে -1/2 ডেল্টা NO বাই ডেল্টা T equals to -1/2 DH2 by dt equals to, বাকি দুটো আমরা লিখতে পারবো সেম ভাবে। তাহলে এই ক্ষেত্রে জিনিসটা আমাদের হওয়া উচিত ছিল কিন্তু এটা, কিন্তু যখন প্র্যাকটিক্যালি জিনিসটাকে আমরা দেখতে পাই তখন এটা কি হয়, অ্যাকচুয়ালি এটা হয় হচ্ছে k NO এর যে কনসেন্ট্রেশন তার স্কয়ার হয়, কিন্তু H2 এর কনসেন্ট্রেশনে জাস্ট H2 থাকে। এটা যেখানে আমাদের 2 হওয়া উচিত ছিল সেখানে এটা হচ্ছে, এটা হওয়া উচিত ছিল এটা, কিন্তু এটা হয় না, এটা এক্সপেক্টেড। আর এটা কি হয়, এটা ইন রিয়ালিটিতে আমাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যেটা আমরা এক্সপেক্ট করছি সেটা থেকে রিয়ালিটিটা আমাদের কি অনেক ক্ষেত্রে ডিফারেন্ট হয়। এই ক্ষেত্রেও সেম, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল সেটার সাথে রিয়ালিটিটা কিন্তু মিলছে না, তার সাথে কিন্তু রিয়ালিটিটা মিলছে না। সেজন্য আমরা বলতে পারবো যে a b x y এর সাথে ইকুয়াল হতেও পারে আবার ইকুয়াল নাও হতে পারে। বোঝা গেল জিনিসটা? সেই
জন্যই এখানে আমরা যেই জিনিসটা আমরা তোমার যত অণু আছে সেটা আমরা যখনই পাবো, সেটা কিন্তু সার্টেনলি আমরা কখনোই বলতে পারবো না যে এটা কিন্তু হ্যাঁ এটা সার্টেনলি এটার সাথে হচ্ছে তোমার ইকুয়াল হবে, এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। এটাকে আমাদের পরীক্ষা করে নিয়ে দেখতে হবে যেটা ইকুয়াল হচ্ছে কি হচ্ছে না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এই যে আমাদের সমীকরণের যে গতিসূত্রগুলো আমরা পড়ছি তার গুরুত্ব। যখনই কোনো একটা জিনিস আমরা পড়ছি তার নিশ্চয়ই কিছু একটা তোমার অ্যাডভান্টেজ থাকবে, কিছু একটা তোমার তাৎপর্য থাকবে, এমনি এমনি তো আমরা ওগুলো পড়ছি না, রাইট? তাহলে সেটা আমাদের গুরুত্বগুলো কি কি যে বলছে, যদি আমাদের কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা থাকে, যদি আমাদের টেম্পারেচারটা যদি আমাদের গিভেন থাকে, তাহলে সেই নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার হার বিক্রিয়াগুলির গাঢ়ত্বের উপরে কিভাবে নির্ভর করবে তা আমরা এই গতিসূত্র থেকে জানতে পারি। যে বিক্রিয়ার যে হার সেটা গাঢ়ত্বের উপরে কিভাবে নির্ভর করবে, যে বিক্রিয়ার যে হার সেটা গাঢ়ত্বগুলোর উপরে কিভাবে নির্ভর করছে, কিভাবে ডিপেন্ড করছে, এখানে আমরা জিনিসটা দেখলাম, সেটাই আমরা কিরকম করে বলতে পারবো সেটা আমরা এখান থেকে বলতে পারবো। আবার কি বলছে যে কোন একটা যদি আমাদের নির্দিষ্ট উষ্ণতা থাকে, এই জিনিসটা খেয়াল করো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট উষ্ণতার কথাটা বারবার করে বলা হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট উষ্ণতার কথাটা কি করা হচ্ছে, বারবার করে বলা হচ্ছে। কেন বারবার করে বলা হচ্ছে? কারণ যখন আমাদের উষ্ণতাটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের রিঅ্যাকশনের রেটটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমরা কোনো একটা পার্টিকুলার টাইমে রিঅ্যাকশনটার কথা বলবো, সেই সময় সবসময় কিন্তু আমাদেরকে এটা মেনশন করতে হবে যে উষ্ণতাটা তখন কিরকম ছিল, স্থির ছিল, বেশি ছিল, কম ছিল, কিরকম ছিল। সেজন্য যে জায়গায় স্থির উষ্ণতাটা মেনশন করা আছে সেটাই কিন্তু আমাদের স্থির উষ্ণতা মেনশন করতে হবে। বোঝা গেছে? ওকে, যেটা আমরা বলছিলাম যেটা স্থির উষ্ণতায় কোনো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক যেটা কে, তার মান উক্ত বিক্রিয়ার গতিসূত্র থেকে বিক্রিয়াগুলি যে কোনো প্রারম্ভিক গাঢ়ত্বে ওই উষ্ণতায় বিক্রিয়াটির হার গণনা করা যায়। কে এর মান আমরা প্রাথমিক গাঢ়ত্ব পরের গাঢ়ত্ব দিয়ে বসি, আমরা সেই উষ্ণতায়, সেই পার্টিকুলার উষ্ণতায় বিক্রিয়ার হার কিন্তু নির্ণয় করতে পারবো। নির্ণয় করতে পারবো বিক্রিয়ার হার, কিন্তু কি সেই পার্টিকুলার উষ্ণতায়। যদি উষ্ণতা চেঞ্জ হয় বিক্রিয়ার হারের ভ্যালুও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা কি বলছি, কোন রাসায়নিক বিক্রিয়ার সম্ভাব্য ক্রিয়া কৌশল কিভাবে রিঅ্যাকশনটা হতে পারে বা গতিপথ সেই বিক্রিয়ার গতিসূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়। গতিসূত্রটা যেভাবে চেঞ্জ হচ্ছে তার উপরে ভিত্তি করে সেটাই কিন্তু আমরা চেঞ্জ হচ্ছে বলতে পারি। এবার হচ্ছে আমাদের বিক্রিয়ার যে হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক আমরা কাকে বলছি, কি বলছে যে একটি নির্দিষ্ট উষ্ণতা, এই দেখো আবার কিন্তু নির্দিষ্ট উষ্ণতা, এই টার্মটা আমি যতক্ষণ এই চ্যাপ্টারটা পড়বো ততক্ষণ কিন্তু থাকবে যে কোনো তোমার ডেফিনেশনের আগে উষ্ণতাটাকে নির্দিষ্ট করাটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলছে যে একটি নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়কগুলির একক গাঢ়ত্বে কোন রাসায়নিক বিক্রিয়া হারকে সেই উষ্ণতার বিক্রিয়ার হার ধ্রুবক বলে। যদি ধরো এটা আমাদের রেট আছে, রেট আমরা কি বললাম যে কে আমাদের কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি এরকম আমাদের আছে। এবার বলছি যে যদি আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারে একক গাঢ়ত্বের কোন বিক্রিয়া, একক গাঢ়ত্বের রাসায়নিক বিক্রিয়া মানে কি বিক্রিয়াগুলোর যে গাঢ়ত্ব সেটা কি হবে 1, মানে এ এর কনসেন্ট্রেশন কত হবে 1, বি এর কনসেন্ট্রেশন কত হবে 1। তো এইরকম সময়, এই সময় যদি ধর এটাও 1 হয় বিও 1 হয়, তাহলে রেট কি হবে কে এর সাথে সমান হবে, রেট কি হবে কে এর সাথে সমান হবে। তাহলে এইরকম একটা সময় বিক্রিয়ার হারকে সেই উষ্ণতার বিক্রিয়ার ধ্রুবক বলে। বিক্রিয়ার হার তখন কি হয়ে যাচ্ছে, বিক্রিয়ার হার বিক্রিয়ার ধ্রুবকের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থায় আমাদের যে বিক্রিয়ার হার রেট যেটা হবে সেটাকে আমরা কি বলছি, বিক্রিয়ার হার ধ্রুবক। কখন, যখন আমাদের বিক্রিয়ক গুলো যেগুলো আছে সেই বিক্রিয়ক গুলোর কনসেন্ট্রেশনটা আমাদের কি, বিক্রিয়ক গুলোর কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের 1। বোঝা গেছে, বিক্রিয়ক গুলোর কনসেন্ট্রেশন আমাদের 1। ঠিক আছে, এবার এই যে হার ধ্রুবক যেটা কে, এটা নিশ্চয়ই কোনো একটা বৈশিষ্ট্য থাকবে, এমনি এমনি লেখা নেই। তো তার বৈশিষ্ট্যগুলো কি, যে যদি আমাদের উষ্ণতা স্থির থাকে, সেই স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্দিষ্ট, একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্দিষ্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। উষ্ণতার পরিবর্তনে হার ধ্রুবকের মান পরিবর্তন হয়, আমি আগেও বললাম আবার এখানে লেখা। আবার বলছি স্থির উষ্ণতায় কোন বিক্রিয়ার হার ধ্রুবকের মান
বিক্রিয়কের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না। বিক্রিয়ার হার ধ্রুবক যখন আমরা নিচ্ছি তখন তো আমরা কনস্ট্রাকশন গুলোকে 1 ধরে নিচ্ছি, ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার যে হার ধ্রুবক সেটা কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপরে নির্ভর করবে না। কার উপরে নির্ভর করবে? উষ্ণতার উপরে, কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপরে কিন্তু নির্ভর করবে না। বোঝা গেছে? দেন কি বলছে যে হার ধ্রুবকের মান যদি আমরা জানি, যদি আমরা কোন একটা ভেক্টরের হার ধ্রুবকের মান জানি তাহলে বেগ সম্বন্ধে সেখান থেকে আমরা তোমার ধারণা করতে পারি। যদি আমাদের উষ্ণতা নির্দিষ্ট থাকে তাহলে কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি বা কম হলে বিক্রিয়ার বেগ যথাক্রমে বেশি বা কম হয়। যদি বিক্রিয়ার হার বাড়ে তাহলে বেগ বাড়ে, যদি বিক্রিয়ার হার কমে তাহলে বেগ কমে যায়। আর একক বিক্রিয়ার ক্ষেত্রে সামগ্রিক ক্রম এবং সময়ের এককের উপর নির্ভরশীল। একক বিক্রিয়া মানে যখন আমরা ক্রম করব তখন এই জিনিসটাকে আমরা তখন বুঝতে পারবো। একক ক্রমের বিক্রিয়া হয় মানে আমাদের যদি ক্রমটা এক হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সামগ্রিক ক্রম এবং সময়ের এককের উপর জিনিসটা হচ্ছে তখন নির্ভর করবে। এবার হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্রম। রাসায়নিক বিক্রিয়ার ক্রম আমরা কাকে বলছি? ধরো আমাদের একটা কোনো রিঅ্যাকশন আছে, যেই রিঅ্যাকশনটা আমরা এতক্ষণ ধরে নিচ্ছিলাম সেটাকে আমরা দিই যে A কনসেন্ট্রেশন অফ A আছে, B মানে A মোলস অফ A আছে, B মোলস অফ B আছে, ওটা রিভার্সিবল রিঅ্যাকশন হলো, C মোলস অফ C আছে, D মোলস অফ D আছে। তাহলে K এর ভ্যালু আমরা এটা আমাদের কি হচ্ছে K ইনটু কনসেন্ট্রেশন অফ, এবার আমি ধরে নিলাম আমাদের x ইকুয়ালস টু A হচ্ছে আর y ইকুয়ালস টু B হচ্ছে, এটা আমি ধরে নিলাম। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে A আর কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার B, এটা আমাদের কি রেট। ঠিক আছে, এবার ধরো এই জিনিসটা হতে পারে বা আমাদের কি হতে পারে, এটা কিন্তু ইকুয়াল নাও হতে পারে। তাহলে এটা ইকুয়াল হলো তাহলে তার জন্য আমরা এরকম লিখতে পারি, আর ধরো ইকুয়াল হলো না তাহলে ধরো এটাকে আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের বিটা। এবার এই যে আলফাটা এটা আমাদের একটা রিঅ্যাকট্যান্ট, এটা আমাদের একটা রিঅ্যাকট্যান্ট A, এর সাপেক্ষে আলফাটা হচ্ছে এর ক্রম আর বি এর সাপেক্ষে বিটাটা হচ্ছে বি এর ক্রম। কি বললাম যে কোন একটা রিঅ্যাকশন যখন চলছে তাহলে এই রিঅ্যাকশনটা যখন আমরা সূত্রটা লিখতে পারি, ভরক্রিয়া সূত্র আমরা দেখলাম, সেটাতে আমরা রাসায়নিক সমীকরণটা যখন আমরা লিখলাম যে এটা আমাদের সমীকরণটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কনসেন্ট্রেশনটা, আমাদের যে গাঢ়ত্বটা থাকছে কোন একটা বিক্রিয়কে, সেটা যেই ঘাতে উন্নীত হচ্ছে পরীক্ষালব্ধভাবে, সেটা হচ্ছে সেই বিক্রিয়কের রেসপেক্টে এই বিক্রিয়ার ক্রম। এর রেসপেক্টে ক্রম কত? আলফা, বি এর রেসপেক্টে ক্রম কত? বিটা। বিক্রিয়ার সামগ্রিক ক্রম কত? তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম কত? আলফা প্লাস বিটা। তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম কত হচ্ছে? আলফা প্লাস বিটা। এর রেসপেক্টে ক্রম আলফা, বি এর রেসপেক্টে ক্রম বিটা, সামগ্রিকভাবে ক্রম কত? আলফা প্লাস বিটা। এটাকে আমরা কি বলছি? কোন একটা বিক্রিয়ার ক্রম। সামগ্রিক বিক্রিয়ার ক্রম যেটা, এটাকে আমরা n দিয়ে লিখি, এটাকে আমরা n দিয়ে লিখি, এটা আমাদের কি? আলফা প্লাস বিটা। এবার যখন ধরো এই n এর ভ্যালু 1, তখন সেটাকে আমরা বলবো প্রথম ক্রম বিক্রিয়া। যদি n এর ভ্যালু আমাদের 2 হয় সেটাকে আমরা বলবো দ্বিতীয় ক্রম বিক্রিয়া। ঠিক আছে, এবার যদি আমি বলি যে আলফার ভ্যালু 1, তাহলে 1 এর সাপেক্ষে এটা প্রথম ক্রম, আর যদি বিটার ভ্যালু 1 হয় তাহলে বি এর সাপেক্ষে এটা প্রথম ক্রম, কিন্তু সামগ্রিক ক্রম কত? 2। তাহলে সামগ্রিকভাবে এই রিঅ্যাকশনটার ক্রম কত হবে? 2, মানে দ্বিতীয় ক্রম রিঅ্যাকশন এটা তখন হয়ে যাবে। এবার এখানে আরেকটা যেটা জিনিস বললাম যে যখনই আমরা কোনো একটা বিক্রিয়ার ক্রম বলছি, সেই বিক্রিয়ার ক্রম কিন্তু তোমার পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এমনকি শূন্য হতে পারে। পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এমনকি শূন্য হতে পারে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলছি? বিক্রিয়ার ক্রম। কি বলছি? বিক্রিয়ার ক্রম বলছি। তাহলে কি বলছি? যে কোন রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষাগত বিক্রিয়ার হার সমীকরণ, বিক্রিয়ার হার সমীকরণ আমরা দেখলাম, সে বিক্রিয়ার হার সমীকরণে কোন বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত, কোন বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত হলো ওই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম।
কোন বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত, আমরা দেখলাম যে এর সাপেক্ষে এটা কি হচ্ছে আলফা, বি এর সাপেক্ষে কি হচ্ছে বিটা, তো সেটা হচ্ছে সেই বিক্রিয়কের সাপেক্ষে। আর হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণের সকল গাঢ়ত্ব রাশির ঘাত সমূহের সমষ্টি, আলফা বিটা বা যদি আলফা থাকতো গামা ডেল্টা সবগুলোকে যদি আমরা একসাথে যোগ করি, তো সেটা হবে আমাদের উক্ত বিক্রিয়ার ক্রম বা সামগ্রিক ক্রম। সেটা আমরা কি বলবো, সেই বিক্রিয়ার ক্রম বা সামগ্রিক ক্রম। বোঝা গেল? সেটাকে আমরা বলবো সেই বিক্রিয়া সামগ্রিক ক্রম। ওকে, আচ্ছা, এবার নেক্সট কি বলছে যে বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক যেটা কে, এটাকে আমরা দেখলাম বিক্রিয়ার হার ধ্রুবকের একক। কি বলছে যে কোন বিক্রিয়ার হার ধ্রুবকের একক বিক্রিয়াটির সামগ্রিক ক্রম ও সময়ের একক দ্বারা নির্ধারণ করা যায়। কোন একটা বিক্রিয়কের যে হার ধ্রুবকের একক সেটাকে আমরা বিক্রিয়ার সামগ্রিক ক্রম আর সময়ের একক দ্বারা নির্ধারণ করতে পারি। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে আমাদের বিক্রিয়ার হার যেটা সেটা কি কে, বিক্রিয়ার হার ধ্রুবক, আর কি আমাদের গাঢ়ত্ব। কার গাঢ়ত্ব? বিক্রিয়কের। কার গাঢ়ত্ব? বিক্রিয়কের গাঢ়ত্ব। ধরলাম এটা বিভাগ এন আছে, এটা পারে থাকতে পারে, প্রথম ক্রম হতে পারে, দ্বিতীয় তৃতীয় যা কিছু হতে পারে, সেটা এটা এন লিখলাম। তাহলে এখান থেকে আমাদের কে এর ভ্যালু কি হবে? কে এর ভ্যালু আমাদের হবে হচ্ছে বিক্রিয়ার হার বা গাঢ়ত্বের একক এখানে পাওয়ার কত আছে আমাদের এন। তাহলে এই কে এর একক কত হবে? বিক্রিয়ার হারের একক। হারের একক কত আমাদের? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আমরা একটু আগেই বের করেছি। আর গাঢ়ত্বের একক আমাদের কত? মোল লিটার ইনভার্স। মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার এন এটা আছে। এবার এখানে এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু হয় প্রথম ক্রম বিক্রিয়া হলে এন এর ভ্যালু হবে হচ্ছে আমাদের 1। যদি আমরা 1 বসাই তাহলে মোল লিটার ইনভার্স কেটে যাবে, তাহলে এটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এটা আমাদের একক কি হবে? সেকেন্ড ইনভার্স। যদি 0 হয়ে যায় এটা নিচেটা 1ই হয়ে যাবে, শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কত হবে? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এই এককটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ক্রম বেসিসে কিন্তু আলাদা আলাদা হবে। প্রত্যেকটা আলাদা আলাদা ক্রমের জন্য কি হবে? এটা আলাদা আলাদা হবে। ওকে, এবার আমরা বলছি বিক্রিয়ার আণবিকতা। আণবিকতা মানে যে কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে কত অণু আমাদের লাগছে সেই বিক্রিয়াটাকে সংগঠিত করতে। এবং ধরো যদি আমি বলি যে এই উদাহরণটা আমরা এতক্ষণ ধরে নিচ্ছিলাম যে এ আছে আমাদের এ মোল, সেখান থেকে আমাদের বি মোল বা বি তৈরি হচ্ছে, তাহলে এখানে এ স্মল এ অণু ব্যবহার হচ্ছে, তাহলে এই বিক্রিয়ার আণবিকতা কত হবে? স্মল এ। এটাই এই বিক্রিয়ার আণবিকতা, মানে কতগুলো অণু এখানে রিঅ্যাক্ট করছে সেটাকে আমরা বলবো হচ্ছে সেই বিক্রিয়ার আণবিকতা। কি বলছে যে কোন মৌলিক বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য। এবার এইখানে এই টার্মটা ভালো মতো করে দেখো, মৌলিক বিক্রিয়া। মৌলিক বিক্রিয়া মানে মৌলিক বিক্রিয়া মানে যে বিক্রিয়াগুলো একটা স্টেপে হচ্ছে। জটিল বিক্রিয়ার ক্ষেত্রে মানে যে বিক্রিয়াগুলো একের বেশি স্টেপে হচ্ছে সেই রিঅ্যাকশনগুলোকে এখানে আমরা কনসিডার করি না, বরং তার ক্ষেত্রে অনুসংখ্যা চেঞ্জ হতে পারে। যেগুলো মৌলিক বিক্রিয়া, যেগুলো একটা স্টেপে হচ্ছে, জাস্ট সেই বিক্রিয়াগুলোকে আমরা এখানে কনসিডার করছি। তাহলে বলছি যদি কোনো মৌলিক বিক্রিয়া আমাদের সংঘটিত হওয়ার জন্য সব থেকে কম সর্বনিম্ন যতগুলি বিক্রিয়া অণু পরমাণু মুক্তমূলক যাই হোক না কেন সব থেকে কম যত অণু আমাদের লাগবে সেই সংখ্যাটাকে সেই মৌলিক বিক্রিয়ার আমরা আণবিকতা বলি। সেই সংখ্যাটাকে সেই মৌলিক বিক্রিয়ার আমরা কি বলি? আণবিকতা বলে থাকি। ওকে, এবার ধরো যদি আমাদের এখানে বলে তাহলে আণবিকতা আমাদের অনেক টাইপের হতে পারে। তোমার এক আণবিক হতে পারে, তোমার দ্বি আণবিক হতে পারে। মানে কি যে যদি একটা অণু থাকে, এক আণবিক মানে কি যেখানে হচ্ছে আমাদের জাস্ট একটা অণু আছে, জাস্ট একটা অণু রিঅ্যাক্ট করছে, সেটাকে আমরা কি বলি? এক আণবিক। যেমন ধরো যদি আমাদের আমরা বলি যে I2 আছে, I2 রিঅ্যাক্ট করে 2I তৈরি করলো, I2 আছে একটা অণু। তারপর ধরো যদি আমরা বলি যে NH4 এবং NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, এটাকে যদি আমরা হিট করি তাহলে আমরা কি পাবো? আমরা নাইট্রোজেন আর 2 অণু জল। তাহলে এগুলো কিন্তু এক আণবিক বিক্রিয়ার উদাহরণ হয়ে গেল।
ত্রিআণবিক বিক্রিয়া মানে কি দুটো অণু কোনো একটা কিছু রিয়াক্ট করবে। আমরা বললাম যে আমরা একটা রিয়াকশন নিচ্ছি, ধরো H2 আর ব্রোমিন, এটা রিয়াক্ট করে কি তৈরি করছে HBr আর হাইড্রোজেন, রাইট? তাহলে এক্ষেত্রে কটা অণু রিয়াক্ট করছে, এক অণু H2 এক অণু Br, কি হয়ে গেল ত্রিআণবিক। দেন আমাদের আছে NO প্লাস O3, কি করছে এরা NO2 প্লাস। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এগুলো সব আমাদের দ্বিআণবিক বিক্রিয়া। বলছে ত্রিআণবিক বিক্রিয়া, যে বিক্রিয়ার ক্ষেত্রে তিনটে অণু তোমার রিয়াক্ট করছে। ধরো যদি আমরা বলি যে দু অণু আমাদের সালফার ডাইঅক্সাইড আছে, তার সাথে আমাদের আছে হচ্ছে অক্সিজেন, এটা করে কি তৈরি করছে দুই অণু SO3, দুই অণু SO3 এরা তৈরি করছে, এটাকে আমরা কি বলছি ত্রিআণবিক বিক্রিয়া। এবার এখানে আরেকটা জিনিস আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে যে ত্রিআণবিক বিক্রিয়া কিন্তু অতটা কমন না। ত্রিআণবিক বিক্রিয়া থেকে বেশি আণবিকতার কিন্তু বিক্রিয়া আমরা দেখতে পারি না। কেন দেখতে পারি না? কারণ যখন তিনটে অণু, ধরো কোনো তিনটে আলাদা আলাদা অণু একসাথে এসে তোমার রিয়াক্ট করছে, সেক্ষেত্রে একটা সংঘর্ষ তত্ত্ব বলে একটা জিনিস হয়, এই সংঘর্ষ তত্ত্বের বেসিসে এই জিনিসটাকে আমরা তোমার এক্সপ্লেন করতে পারি। যেখানে ধরো তিনটে আলাদা আলাদা অণু এসে একসাথে এরা কলিশন করছে, ধাক্কা খাচ্ছে, সেখান থেকে একটা নতুন পদার্থ, কোনো একটা নতুন কম্পাউন্ড তোমার তৈরি হচ্ছে। এবার এখানে জিনিসটা হচ্ছে কি, ধরো যে তিনটে আলাদা আলাদা অণু এসে, তিনটে আলাদা আলাদা অণু এসে কিন্তু একসাথে তোমার কার্যকরীভাবে সংঘর্ষ হওয়াটা, ফ্রুটফুল কলিশনটা কিন্তু তোমার চান্সেসটা কম। যদি তিনের বেশি হয়ে যায়, ফুলের মতো লাগছে এখানে দেখতে, যে তিনের বেশি হয়ে যায় সেখান থেকে কিন্তু জিনিসটা আরো তোমার চান্সেসটা হচ্ছে এখানে কম হয়ে যায়। আর আমরা কি বললাম, এটা একটা মৌলিক বিক্রিয়া, মানে কিছু কিছু জিনিস একসাথে রিয়াক্ট করে কোনটা ইন্টারমিডিয়েট কিন্তু তৈরি করবে না। যা রিঅ্যাকশন হবে একটা স্টেপে হবে, যা রিঅ্যাকশন হবে একটা স্টেপে হবে, সেই জন্য একটা স্টেপে যখন রিঅ্যাকশন হচ্ছে সেক্ষেত্রে ত্রিআণবিক বিক্রিয়াটাই অনেকটা টাফ হয়, তার থেকে বেশি আণবিকতার বিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাই না। বোঝা গেছে? এবার হচ্ছে আমাদের যে বিক্রিয়ার হার সমীকরণ, এই বিক্রিয়ার হার সমীকরণকে আমরা দুটো ভাবে হচ্ছে বলতে পারি। বিক্রিয়ার হার সমীকরণকে আমরা দুটো ভাবে বলতে পারি। একটা হচ্ছে আমাদের অন্তর্কলিত, যে জিনিসটাকে আমরা এতক্ষণ ধরে দেখছি সেটা হচ্ছে অন্তর্কলিত, আর সমাকলিত বিক্রিয়া সমীকরণ। আমাদের যেই রিঅ্যাকশনের রেট গুলোকে আমরা গড় বা তাৎক্ষণিক যে জিনিসগুলোকে আমরা এতক্ষণ দেখছিলাম, যে রেট গুলোকে আমরা ধরো তোমার এরকম করে বোঝাচ্ছিলাম যে minus d concentration of dt is equals to k into concentration of A, এটা কি, এটা হচ্ছে আমাদের অন্তর্কলিত, রাইট? এবার এটাকে ধরো যদি আমরা এখন এটা কি করলাম, আমরা সমাকলন করছি, রাইট? এটাকে আমরা সমাকলন করছি, এটাকে আমরা সমাকলন করব। এখান থেকে যে একটা কনস্ট্যান্ট, এখান থেকে যে আমরা তোমার রাশিটা পাবো সেটাকে আমরা কি বলবো, সেই রাশিটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সমাকলিত বিক্রিয়ার হার। সেটাকে আমরা কি বলবো, সমাকলিত বিক্রিয়ার হার। ঠিক আছে? ইন্টিগ্রেশন যখন আমরা করছি সেটাকে আমরা কি বলছি, ইন্টিগ্রেটেড রেট কনস্ট্যান্টের ইকুয়েশন, ইন্টিগ্রেটেড তোমার বিক্রিয়ার হারের সমীকরণ। এবারে বিক্রিয়ার হারের যে সমাকলন রূপ, এই সমাকলন রূপটা মানে কি, যখন আমাদের কোন একটা বিক্রিয়ার অন্তর্কলিত রূপটাকে আমরা পাচ্ছি, সেটাকে যখন আমরা ইন্টিগ্রেট করছি, সমাকলন করছি, সমাকলন করে যে রূপটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের সমাকলিত রূপ। কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত রূপ কি বলছে, যে কোন বিক্রিয়ার ক্ষেত্রে একটি অন্তর্কলিত বিক্রিয়ার যে হার সমীকরণ, সেটাকে যখন আমরা সমাকলন করব, ইন্টিগ্রেট করব, তখন সেই বিক্রিয়ার যে আমরা সমীকরণটা পাবো সেটাকে আমরা কি বলবো, বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়ার হার সমীকরণ। সেটাকে আমরা কি বলবো, সমাকলিত বিক্রিয়ার হার সমীকরণ। বাকি বলছে যে যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া আমাদের থাকে, বিক্রিয়ার সময় এবং গাঢ়ত্বের, বিক্রিয়ার গাঢ়ত্বের মধ্যে যে সম্পর্ক তার গাণিতিক সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়, তাকে উক্ত বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়ার হার সমীকরণ বলে। যখন আমরা যেটা বললাম যে ধরো আমাদের এটা রিঅ্যাকশনটা থাকতো, এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব, এই ইন্টিগ্রেট করার পরে যেটাকে আমরা পাবো সেটাকেই আমরা বলবো হচ্ছে আমাদের সমাকলিত বিক্রিয়ার হার সমীকরণ। এবার আমাদেরকে তোমার দুটো রিঅ্যাকশন আছে, এই দুটো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে তোমার বিক্রিয়ার হারের সমীকরণ সমাকলিত রূপটা আমাদের দেখতে হবে। ফার্স্ট হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন, শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, আর সেকেন্ড হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে।
তোমাদের সিলেবাসে এই দুটোই আছে, শূন্যক্রম বিক্রিয়া আর প্রথম ক্রম বিক্রিয়া। এটার ক্ষেত্রে আমাদের সমাকলিত রূপটাকে দেখতে হবে, আর সেকেন্ড যেটা আমাদের দেখতে হবে যে অর্ধ জীবনকাল বা অর্ধায়ু, এই দুটো রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে এটাকে আমাদের দেখতে হবে। এই দুটোই আমাদের এখানে কাজ আছে, বাকিগুলো কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু নেই। বোঝা গেছে? ক্লিয়ার আছে তো? ঠিক আছে। আমাদের দেখতে হবে বিক্রিয়ার হার সমীকরণে সমাকলিত রূপটাকে আমরা কার কার জন্য দেব। ফার্স্ট আমরা দেখব যে শূন্য ক্রম বিক্রিয়ার জন্য সমাকলিত বিক্রিয়ার হারের সমীকরণ। শূন্য ক্রম বিক্রিয়া আমরা কাকে বলছি? যে যেসব বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপরে নির্ভরশীল না। গাঢ়ত্ব প্রতিভারের কত হচ্ছে 0, গাঢ়ত্ব প্রতিভারের কত হচ্ছে 0, তার মানে সেটাকে আমরা কি বলছি যে বিক্রিয়ার গাঢ়ত্বের উপর নির্ভরশীল না, গাঢ়ত্বের উপরে ডিপেন্ড করছে না। অর্থাৎ বিক্রিয়ার হার বিক্রিয়ার গাঢ়ত্বের শূন্য ঘাতের সমানুপাতিক, যাতে শূন্য ক্রম বিক্রিয়া বলে। মানে কি? মানে ধরো যদি আমরা এটাকে এরকম করে লিখতে চাই যে আমাদের এ আছে, এ থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে, এ থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটাকে রেটটা লিখি, তাহলে রেটটা আমাদের কি হবে? k into concentration of a to the power 0, a into concentration of a to the power 0, এটা কিন্তু এর উপরে ডিপেন্ড করছে না। এবার আমি বললাম যে t টাইমে এর কনসেন্ট্রেশনটা আমাদের কত? এর কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ a। এবার এটাকে আমরা কি রকম করে লিখতে পারবো যে মাইনাস d concentration of a by dt, এটা আমাদের কি হবে? k into concentration of a to the power 0, মানে এটাকে আমরা কি লিখতে পারবো? মাইনাস d concentration of a into k dt, মাইনাস d concentration of a into k dt। এবার এটাকে যখন আমরা তোমার সমাকলন করছি তখন এখান থেকে আমরা কি পাবো? এটাকে আমরা পাবো হচ্ছে মাইনাস, মানে মাইনাস কনসেন্ট্রেশন অফ a, এটা আমাদের হচ্ছে kt প্লাস z। z কি? z হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক, রাইট? কি হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। এবার এখান থেকে আমাদের z এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। আমরা কি করব? z এর ভ্যালু বের করব যখন ধরো t = 0, যখন এটা একদম শুরুর দিকে, যখন এই রিঅ্যাকশনে যখন t টাইমে আছে, যখন এটা t টাইমে আছে তখন এর কনসেন্ট্রেশন হচ্ছে a। এবার যখন t = 0, একদম শুরুর টাইমে আমরা ধরলাম এর কনসেন্ট্রেশন কত? a নট। একদম শুরুতে এর কনসেন্ট্রেশন কত? a নট। তো যখন t = 0 হবে, যখন t = 0 হবে তখন a কত হবে? a নট। যখন t = 0 হবে তখন a কত হবে? a নট হবে। এবার এই যে ইকুয়েশনটা আমরা এখানে পেয়েছি, এটাকে আমরা ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। এবার এই 1 নাম্বার ইকুয়েশন যদি আমরা t = 0 আর a মানে কনসেন্ট্রেশন অফ a কনসেন্ট্রেশন অফ a নট বসাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাচ্ছি হলো মাইনাস কনসেন্ট্রেশন অফ a নট, এটা 0 হয়ে যাবে। মানে কি আমাদের তো t এর ভ্যালু 0, তাহলে k into 0 প্লাস z, তাহলে z এর ভ্যালু আমাদের কত হচ্ছে? মাইনাস কনসেন্ট্রেশন অফ। তাহলে এখানে এই z এর জায়গায় আমরা কি বসাবো? মাইনাস কনসেন্ট্রেশন অফ a নট বসাবো। তাহলে এখান থেকে আমরা 1 নং সমীকরণ থেকে কি লিখতে পারি? এক নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি মাইনাস কনসেন্ট্রেশন অফ a ইজ ইকুয়ালস টু kt প্লাস কি ছিল z, z এর ভ্যালু আমরা কত পেয়েছি? মাইনাস কনসেন্ট্রেশন অফ a নট। তাহলে kt এর ভ্যালু আমাদের কত? মাইনাস, মানে কনসেন্ট্রেশন অফ a নট মাইনাস কনসেন্ট্রেশন অফ a। এখান থেকে আমাদের যদি আমরা k এর ভ্যালু বের করতে যাই তাহলে এটা আমাদের হচ্ছে কনসেন্ট্রেশন অফ a নট মাইনাস কনসেন্ট্রেশন অফ a ডিভাইডেড বাই t। এটা আমাদের কার জন্য পেলাম? শূন্য ক্রম রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা কিন্তু আমরা পাচ্ছি। এবার শূন্য ক্রম রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি বের করব? অর্ধ জীবনকাল। এই রিঅ্যাকশনের অর্ধ জীবনকাল। অর্ধ জীবনকাল আমাদের কাকে বলছে? অর্ধ জীবনকাল হচ্ছে যখন আমাদের কোন একটা রিঅ্যাকশন চলছে, রিঅ্যাকশনটার একদম শুরুতে বিক্রিয়কের যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বটা যখন হাফ হবে, সেই গাঢ়ত্বটা হাফ হতে
যে টাইমটা লাগবে সেই টাইমটাকে আমরা কি বলবো, অর্ধজীবনকাল বা অর্ধায়ু। কি বলেছে, যদি কোনো বিক্রিয়া চলাকালীন যে সময় বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয় তাকে বিক্রিয়কের অর্ধজীবনকাল বা অর্ধায়ু বলে। ফার্স্ট ধরো গাঢ়ত্ব এটা ছিল, এই গাঢ়ত্বটাকে হাফ হতে এখান থেকে এখানে আসতে যতটা টাইম ওর লাগছে সেটাকে আমরা কি বলছি, তার অর্ধজীবনকাল বা অর্ধায়ু। ঠিক আছে, এবার ধরো আমরা রিঅ্যাকশনটাকে কি ধরেছিলাম, যে আমাদের এ থেকে প্রোডাক্ট হচ্ছে, এ থেকে প্রোডাক্ট হচ্ছে। এবার যখন t is equals to 0 তখন এটার কনসেন্ট্রেশন আমরা ধরলাম n, আর যখন t is equals to t তখন এটার কনসেন্ট্রেশন আমরা ধরলাম a। এবার আমি ধরলাম যখন t is equals to t half, যখন t is equals to t half মানে যখন টাইমটা আমার কি অর্ধজীবনকালে এসে পৌঁছবে তখন আমার a টার ভ্যালু কত হবে, এই a টা আমাদের কত হবে, a naught by 2। প্রাথমিক গাঢ়ত্ব যা ছিল তার তো হাফ হয়ে যাবে না, তাহলে তখন আমাদের কি হবে, a naught by 2। বোঝা গেল, এটা আমাদের কি হয়ে গেল, a naught by 2 হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে যদি আমরা যে ইকুয়েশনটা আমরা একটু আগে পেলাম, যেখানে আমরা দেখলাম যে k t is equals to concentration of a naught by minus concentration of a, এটা আমাদের ছিল। তাহলে এখানে যদি আমরা এই যে দুটো জিনিস আমরা পেলাম এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, k into t half into concentration of a naught minus concentration of a naught by 2। এটা আমরা পাচ্ছি এখান থেকে, পাচ্ছি কি পাচ্ছি না? তাহলে এখান থেকে আমরা আবার কি লিখতে পারবো, যে আমাদের যে t half k into t half, বাট এখান থেকে যদি এটাকে আমরা ধরো লসাগু করি তাহলে এটা কি হবে, 2 concentration of a naught minus a naught মানে concentration of a naught by 2। এটা আমাদের কি হবে, concentration of a naught by 2। তাহলে t half আমাদের কি হচ্ছে, concentration of a naught by 2 into k, concentration of a naught by 2 into k। তার মানে কি t half টা প্রারম্ভিক যে গাঢ়ত্ব, বিক্রিয়ার প্রারম্ভিক যে গাঢ়ত্ব তার সাথে কি সমানুপাতিক, তার সাথে কি সরল সমানুপাতিক সম্পর্কে আছে। এই রিলেশনটা আমরা কার জন্য পাচ্ছি, এটা আমরা পাচ্ছি হলো শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। আগে যে রিলেশনটা আমরা বের করলাম, এই যে রিলেশনটা আমরা বের করলাম, এগুলো কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এখান থেকে আমাদেরকে অনেক বেশি করে কোয়েশ্চেন কিন্তু সলভ করতে হবে। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, যেখানে আমাদের n এর ভ্যালুটা কি 1। সেই প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে সমাকলিত সমীকরণ সেটাকে আমাদেরকে বের করতে হবে। ধরো আমরা এখানেও সেম নিলাম, যে আমাদের a আছে, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। যখন t is equals to 0 এটার কনসেন্ট্রেশন ছিল আমাদের a naught, যখন t is equals to t এটার কনসেন্ট্রেশন আমাদের হয়ে গেল হচ্ছে a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে যে আমাদের minus d into concentration of a by dt equals to আমাদের কি k into concentration of a। ঠিক আছে, k into concentration of a। এখান থেকে যদি জিনিসটাকে আমরা ভালো মতো করে দেখি, আমরা ধরলাম যে যখন আমাদের একটা a ছিল, রাইট, a naught ছিল, যখন রিঅ্যাকশনটা একদম শুরুতে, এই রিঅ্যাকশনটা থেকেই আমরা ধরছি, a equals to p থেকেই আমরা ধরছি, একদম শুরুতে এর কনসেন্ট্রেশন ছিল হচ্ছে আমাদের a, যখন আমাদের t is equals to 0 মানে a naught টা আমাদের কি হয়ে গেল, a হয়ে গেল। এবার যখন t is equals to t সময় হলো, t টাইম হওয়ার পরে এখানে কি হলো, x পরিমাণ a রিঅ্যাকশন করে ফেলেছে, x পরিমাণ a রিঅ্যাকশন করে x পরিমাণ p বানিয়ে দিয়েছে। তাহলে a কতটা বেঁচে আছে, a ছিল স্মল a পরিমাণ, সেখান থেকে x পরিমাণ অলরেডি রিঅ্যাকশন করে ফেলেছে, তাহলে a কতটা বেঁচে আছে, a minus x। a তাহলে কতটা বেঁচে আছে, a minus x পরিমাণ বেঁচে আছে। তাহলে a naught আমাদের কত হয়ে গেল, a, আর a মানে কনসেন্ট্রেশন অফ a আমাদের কত হয়ে গেল, a minus x, a minus। তাহলে এটাকে আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে কনসেন্ট্রেশন অফ a আমরা কত বললাম, কত ছিল, এটা হচ্ছে minus a minus x by dt আর ইকুয়ালস টু এটা কি হবে, k into a minus x। এবার এটা আমাদের কি, এ তো কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক, রাইট, এটা তো ফিক্সড আছে, এটা তো ফিক্সড আছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, minus dA dt plus
dx dt equals to k into a minus x। এবার যদি a টা ধ্রুবক হয় তাহলে a কে যদি আমরা ডেরিভেটিভ করি, a যদি ধ্রুবক হয় আর a কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, dx by dt is equals to k into a minus x। যদি a টা আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে dA by dt টা আমাদের কি হবে, ধ্রুবক হবে, জন্য কি হবে, dA by dt টা আমাদের কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে dx dt equals আমাদের কি হচ্ছে, k into a minus x, k into a minus x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি, ধরো এই a minus x টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, dt টাকে এদিকে নিয়ে গেলাম, a minus x টাকে আমরা নিয়ে আসলাম নিচে আর k dt টাকে উপরে নিয়ে গেলাম। তো এটাকে আমরা কি লিখতে পারবো, dx by a minus x equals to k dt। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করছি, তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের হচ্ছে হলো ln a minus x is equals to kt plus x, ln a minus x equals to kt plus x। এটা আমাদের সমাকলন ধ্রুবক, তাই এটা আমাদের সমাকলন ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে আমাদের t is equals to 0 হয়, তাহলে যখন t এর ভ্যালু 0 ছিল, যখন t এর ভ্যালু 0 ছিল তখন কি কোনো পরিমাণ রিঅ্যাকশন হয়েছিল, হয়নি। যদি t এর ভ্যালু 0 হয় তাহলে x এর ভ্যালু কি 0, কারণ যখন t এর ভ্যালু 0 বিটার একদম শুরুর মুহূর্তে তো কোনো পরিমাণে রিঅ্যাক্ট করেনি, তখন কি x এর কোনো ভ্যালু আমরা পাবো না, তখন কি হবে x equals to 0। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, ইকুয়েশন নাম্বার 2, এখান থেকে আমরা কি লিখতে পারি যে ln a, যদি এখানে আমরা t is equals to 0 x equals to 0 বসাই তাহলে ln a is equals to z। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি যে ln a minus x equals to kt plus ln a। এখানে কি কোনো একটা গন্ডগোল হয়েছে, যদি এটা বাইরে হয়ে যায় এখানে কি হবে, একটা মাইনাস হবে, মাইনাস লন হবে, রাইট, মাইনাস লন হবে। তাহলে এটা আমাদের কি হচ্ছে, মাইনাস, তাহলে এখানে আমাদের হবে মাইনাস, আর এখানেও আমাদের কি হচ্ছে, মাইনাস। তাহলে kt is equals to আমাদের কি হচ্ছে, kt is equals to আমাদের ln a minus ln a minus x। তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো, kt is equals to আমাদের ln a by a minus x, kt is equals to আমাদের ln a by a minus x। মানে এখান থেকে আমরা k এর ভ্যালু কত লিখতে পারবো, 1 by t ln a by a minus x। এটাকে বক্স করে রাখো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, এটা আমরা কার ক্ষেত্রে পাচ্ছি, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা পাচ্ছি, বোঝা গেল। ওকে, তাহলে এই জিনিসটা আমরা কার জন্য পাচ্ছি, প্রথম ক্রম বিক্রিয়ার জন্য পাচ্ছি। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে বের করতে হবে যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের অর্ধ জীবনকাল বা অর্ধায়ু। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে হাফ রিঅ্যাকশনটা কমপ্লিট হতে কতটা টাইম লাগছে, রিঅ্যাকশনটা হাফ কমপ্লিট হতে কতটা টাইম লাগছে, সেই জিনিসটাকে আমাদের এক্ষেত্রে বের করতে হবে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা কিন্তু আরেকভাবে লিখতে পারি, যদি আমাদের লন থাকে, যদি আমাদের লন থাকে, লন কে লগ করতে গেলে আমাদের কি করতে হবে, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে k is equals to কি হবে, 1 by t 2.303 log a by a minus x, a by a minus x, এভাবেও কিন্তু জিনিসটাকে আমরা লিখতে পারি, এভাবেও জিনিসটাকে আমরা লিখতে পারি। বাট অর্ধ জীবনকাল বা অর্ধায়ু যখন আমরা করছি, তার মানে আমাদের এখানেও কি হচ্ছে, a থেকে p তৈরি হচ্ছে। এবার যখন t is equals to আমাদের t half, যখন t is equals to t half, আমরা ধরলাম যখন t is equals to 0 ছিল তখন এক্ষেত্রে কনসেন্ট্রেশন আমাদের ছিল হচ্ছে a naught, আর যখন t is equals to t, এটা আমাদের হয়ে গেল হচ্ছে কনসেন্ট্রেশন অফ a। তাহলে যখন t is equals to t half হবে তাহলে a এর ভ্যালুটা কত হবে, আমাদের a এর ভ্যালু কত হবে, a naught by 2। যখন t এর ভ্যালু t half হবে তার মানে তখন কি আমাদের যে কনসেন্ট্রেশন বিক্রিয়া হবে সেটা কি হবে, প্রাথমিক গাঢ়ত্বের হাফ হয়ে গেল। তাহলে এটা আমাদের হলো
a concentration of A naught by 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে আমাদের k into t half equals আমরা লিখতে পারি 2.303 log concentration of A naught by A। সেটাকে আমরা কি লিখতে পারি, আমাদের A এর ভ্যালুটা কত এখানে, A naught by 2, A naught by 2। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে আমরা কি বলতে পারবো যে t half যেটা আমাদের, এটা কি হবে 2.303, এই কেটা নিচে চলে আসবে। আর এখানে দেখো a naught by 2, তার মানে এটা কি হয়ে যাবে log 2, a naught কেটে যাবে log 2। তাহলে t half ইকুয়ালস টু যে 3.303 log 2, এরকম যদি আমরা ক্যালকুলেট করে এটাকে আমরা লিখতে পারবো 0.693 বাই k, এটাকে আমরা লিখতে পারবো 0.693 বাই k। এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে আমাদের টি হাফ এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমাদের এরকম করে আমরা লিখতে পারবো। কার জন্য? এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। কার জন্য? এটা প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। তাহলে এবার আমাদের যে সমাকলিত বিক্রিয়ার হার যেগুলো আমরা বের করলাম, তার আমাদের প্রয়োগ কি, এটার কাজ কি? যদি আমাদের কোনো একটা প্রথম ক্রম বিক্রিয়া থাকে, সেই ভিতরে যদি প্রাথমিক গাঢ়ত্ব যেটা আমাদের দেওয়া থাকে a, আর যদি t সময় পরে তার গাঢ়ত্বটা আমাদের দেওয়া থাকে a - x, তার সেখান থেকে তার হার ধ্রুবকের ভ্যালু আমরা বের করতে পারবো। আর যদি প্রারম্ভিক গাঢ়ত্ব পরীক্ষাকালীন উষ্ণতা দেওয়া থাকে, যদি প্রারম্ভিক গাঢ়ত্ব পরীক্ষাকালীন উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবকের ভ্যালু আমরা জেনে থাকি, তাহলে বিক্রিয়া চলাকালীন একটি সময় যে কোনো টাইম টিতে বিক্রিয়ার গাঢ়ত্ব আমরা বের করতে পারবো, বিক্রিয়ার গাঢ়ত্ব আমরা নির্ণয় করতে পারবো। আর তাহলে আমাদের এবার বলেছে যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক আমাদের কি হবে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক আমাদের কি হবে। এই জিনিসটা আমি কিন্তু একটু আগে অলরেডি বলে এসেছি, এই জিনিসটাকে তোমরা নিজেরা করবে, করে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? এটা নিজেরা বের করবে, করে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানাবে মনে করে, ওকে? নেক্সট হচ্ছে আমাদের আর্হেনিয়াসের সমীকরণ। নেক্সট হচ্ছে আমাদের আর্হেনিয়াসের সমীকরণ। আর্হেনিয়াসের সমীকরণটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কি রেসপেক্টে, যে আর্হেনিয়াসের সমীকরণ দ্বারা আমরা কি নির্ণয় করতে পারি। আর্হেনিয়াসের সমীকরণের সাহায্যে আমরা কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে উষ্ণতার একটা সম্পর্ক, হার ধ্রুবক উষ্ণতার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। আর্হেনিয়াসের সমীকরণ দ্বারা আমরা কি করতে পারি, যে কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবক আর উষ্ণতার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। ক্লিয়ার? এটাকে আমরা কিরকম করে লিখবো, এই সমীকরণটা দেখতে গেলাম। এটা হচ্ছে আমাদের, আমরা কি করে লিখি, k is equals to a into e to the power minus ea by rt। এটা কিন্তু e to the power minus ea by rt, এই টোটালটা কিন্তু e এর পাওয়ার আছে, ঠিক আছে? এখান থেকে k টা কি, k হচ্ছে আমাদের হার ধ্রুবক, k হচ্ছে আমাদের হার ধ্রুবক, t আমাদের কি পরম উষ্ণতা, আর হচ্ছে আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আমরা সক্রিয়করণ শক্তি বলছিলাম, সেই সক্রিয়করণ শক্তি আমাদের কোনটা, EA, আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি, এটাকে আমরা কি বলবো, সক্রিয়করণ শক্তি। ঠিক আছে? EA, আর A আমাদের কি, A হচ্ছে আমাদের কম্পাঙ্ক গুণাঙ্ক। এই যে রিলেশনটা, এটার সাহায্যে আমরা হার ধ্রুবক আর টেম্পারেচারের মধ্যে আমরা তোমার সম্পর্ক বের করতে পারি। এখানে ধরো তোমাদের এই যে এতগুলো ভেরিয়েবল আছে, এখান থেকে আমরা জানি, ধরো তোমাকে এখানে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু বলে দেবে, কম্পাঙ্কের ভ্যালু বলে দেবে, তোমাকে টেম্পারেচার দিয়ে দিলে, বললো কি এর ভ্যালু কত, এরকম করে কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের এসে থাকে, এরকম করে কিন্তু কোশ্চেন এখান থেকে আমাদের এসে থাকে।
নেক্সট হচ্ছে আমাদের সক্রিয়করণ শক্তি আমরা কাকে বলছি। সক্রিয়করণ শক্তি আমরা কাকে বলছি, কোনো একটা রিয়াকশন যখন আমাদের প্রসিড করবে, সেই রিয়াকশনটা ধরো প্রসিড করার জন্য একটা ন্যূনতম শক্তি আমাদেরকে অর্জন করতে হয়। বিক্রিয়ক থাকে, যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। এবার এই রিয়াকশনটা হওয়ার জন্য আমাদের একটা কি করতে হয়, বিক্রিয়ক গুলোকে একটা এমন শক্তি অতিক্রম করতে হয়, যে শক্তিটা অতিক্রম না করলে তারা বিক্রিয়াজাত পদার্থে পরিণত হতে পারে না। সেই যে ন্যূনতম শক্তিটা তাদেরকে অর্জন করতে হয়, অতিক্রম করতে হয়, সেটাকে আমরা কি বলছি, সক্রিয়করণ শক্তি। কি বলছি, যে কোনো বিক্রিয়ক পদার্থগুলির অণুগুলি তাদের গড় শক্তি, অণুর একটা গড় গতিশক্তি আছে, গড় শক্তির অধিক তার বেশি সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি অর্জন করলে তারা সক্রিয় হয়ে ওঠে এবং বিক্রিয়া সম্পাদনে উপযুক্ত হয়, বিক্রিয়াটা কমপ্লিট করতে পারে, সেই শক্তিটাকে আমরা কি বলছি, সক্রিয়করণ শক্তি। সেই শক্তিটাকে আমরা কি বলছি, সক্রিয়করণ শক্তি। যেমন ধর এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্ট, এটা আমাদের বিক্রিয়কের এনার্জি, এটা আমাদের প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের তোমার বিক্রিয়াজাত পদার্থের এনার্জি। রিঅ্যাকশনটা তো এভাবে এখান থেকে এখানে আসতে পারে, কিন্তু এরকম করে রিঅ্যাকশনটা আসে না। কি হয়, এই রিঅ্যাকশনটাকে একটা ট্রানজিশন স্টেট এনার্জি বা একটা অ্যাক্টিভেশন এনার্জিটাকে এটাকে এরকম এখান থেকে এটাকে এতটা এনার্জি, এই অ্যাক্টিভেশন এনার্জিটা এটাকে গেইন করতে হয়। এই এনার্জিটা যখন ও রিচ করবে সেখান থেকে প্রোডাক্ট ফর্ম করতে পারবে, এতটা রিচ করলে সেখান থেকেই প্রোডাক্ট ফর্ম করতে পারবে। যদি এই এনার্জিটা ও না গেইন করতে পারে, এই এনার্জিটা যদি ও না পৌঁছতে পারে, তাহলে কিন্তু ও তোমার রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে না। এই যে শক্তিটা, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের তোমার সক্রিয়করণ শক্তি। এবার এখানে দেখো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে বিক্রিয়কের এনার্জি কি কম আর বিক্রিয়াজাতর এনার্জি বেশি। বিক্রিয়কের এনার্জি কি কম, বিক্রিয়াজাতর এনার্জি বেশি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কের এনার্জি বেশি আর বিক্রিয়াজাত যে পদার্থ তার এনার্জিটা হচ্ছে এক্ষেত্রে কম। তাহলে এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যদি ধরো প্রাথমিক ভাবে যে এনার্জিটা বিক্রিয়কের, সেটাকে যদি আমরা বলি E1, আর যে এনার্জিটা ওর পরে হলো সেটা হচ্ছে E2, তাহলে E2 মাইনাস E1, E2টা কি E1 এর থেকে কি, E2টা E1 এর থেকে বেশি, মানে E2টার ভ্যালু এখানে E1 এর থেকে, E2টা অনেক নিচে আছে, E2টা কি আছে, অনেক নিচে আছে, আর E1টা কি আছে, অনেকটা উপরে আছে, E1টা কি আছে, অনেকটা উপরে আছে। তাহলে E2 মাইনাস E1 যেটা হবে, এটা আমাদের কি হয়ে যাচ্ছে, পজিটিভ, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কি হবে, এই ক্ষেত্রে কি হবে, মানে এই ক্ষেত্রে না, এক মিনিট, এই দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, যে বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে তখন আমাদের যে বিক্রিয়াজাত যে বিক্রিয়ক পদার্থের এনার্জিটা কি আছে, অনেকটা নিচে আছে, আর বিক্রিয়ক পদার্থের যে এনার্জিটা, বিক্রিয়ক পদার্থের এনার্জিটা কিন্তু অনেকটা উপরে আছে। বিক্রিয়াজাত পদার্থের এনার্জিটা অনেকটা উপরে আছে, আর বিক্রিয়ক পদার্থ যারা রিঅ্যাকশন করছে তাদের এনার্জিটা অনেকটা নিচে আছে। আর এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের এনার্জিটা অনেকটা নিচে আর বিক্রিয়ক পদার্থের এনার্জিটা কিন্তু আমাদের অনেকটা উপরে আছে। তাহলে এক্ষেত্রে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এই যে রিঅ্যাকশনটা হবে, এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে E2 এর ভ্যালু যেটা, E2 এর ভ্যালুটা কি আছে, উপরে আছে, E1 এর ভ্যালুটা কি আছে, নিচে আছে। তাহলে E2 মাইনাস E1 যদি আমরা করি, এটা কি একটা পজিটিভ কোয়ান্টিটি আসবে, মানে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তাপ রিলিজ হবে, এটাকে আমরা কি বলবো, তাপ, এক্ষেত্রে আমরা কি বলবো, তাপ গ্রাহী বিক্রিয়া, যেটার ক্ষেত্রে আমাদের ডেল্টা H এর ভ্যালুটা কি হবে, গ্রেটার দেন 0। আর এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, E2 এর ভ্যালুটা কিন্তু অনেকটা নিচে E1 এর তুলনায়, তাহলে এক্ষেত্রে ভ্যালুটা কি হবে, নেগেটিভ হবে, এক্ষেত্রে ভ্যালুটা কি হবে, নেগেটিভ। এটাকে আমরা কি বলবো, তাপ দায়ী, যে ক্ষেত্রে আমাদের ডেল্টা H এর ভ্যালুটা কি হবে, তোমার লেস দেন 0। এক্ষেত্রে কি হবে, ডেল্টা H এর ভ্যালুটা আমাদের লেস দেন 0 হবে। এই গ্রাফগুলো দিয়ে কিন্তু আমরা সক্রিয়করণ শক্তিটার ডিফারেন্সটাকে বুঝতে পারছি। এবার হচ্ছে অনুঘটকের উপস্থিতি যদি থাকে তাহলে বিক্রিয়ার হার আমাদের কেন বৃদ্ধি পাচ্ছে, কারণ যখন আমাদের কোনো অনুঘটক উপস্থিত থাকবে, সেই অনুঘটকটা কি করবে, যেই পরিমাণ শক্তিটা একে রিচ করতে হচ্ছিল, যেই পরিমাণ সক্রিয়করণ শক্তি ওকে রিচ করতে হচ্ছিল, সেই সক্রিয়করণ শক্তির পরিমাণটাকেও কমিয়ে দেবে। যখন অনুঘটকের উপস্থিতি ছিল না, যখন অনুঘটক ছিল না,
তখন এতটা পরিমাণ সক্রিয়করণ শক্তি ওকে অ্যাটেন্ড করতেই হচ্ছিল, কিন্তু যখন এখানে অনুঘটকের উপস্থিতি হচ্ছে তখন সেখান থেকে এই ভ্যালুটা এতটা কমে আসছে, এসে এই ভ্যালু দিচ্ছে। তখন কি হচ্ছে, তখন কিন্তু আমাদের অনেক কম পরিমাণ সক্রিয়করণ শক্তি অ্যাটেন্ড করতে হচ্ছে, যেটা অ্যাটেন্ড করলেই কিন্তু এই রিঅ্যাকশনটাকে আমরা বলতে পারছি হ্যাঁ ঠিক আছে, এই রিঅ্যাকশনটাকে ও প্রসিড করতে পারে। তাহলে অনুঘটকের উপস্থিতির জন্য কি হচ্ছে, এই সক্রিয়করণ শক্তিটাকে আমাদের কমিয়ে দিতে আমরা পারছি, সক্রিয়করণ শক্তিটা কি হচ্ছে, কমিয়ে দিতে পারছি। আর লাস্ট আমাদের আজকের টপিক কি, বিক্রিয়া হারের সংঘর্ষ তত্ত্ব। এই হলো দুটো অণু আছে, কোন একটা এসে দুটো অণু আছে, এই অণু দুটো কি হবে, কাছাকাছি এসে এদের মধ্যে ধাক্কা লাগবে, কলিশন হবে। বাট এদের মধ্যে কলিশন হওয়ার জন্য কি হবে, যে সক্রিয়করণ শক্তিটা ওদের অ্যাটেন্ড করার দরকার ছিল, সেই যখন সেই ধাক্কা খাওয়ার মাধ্যমে সেই সক্রিয়করণ শক্তিটা ওরা রিচ করতে পারবে, তখন ওরা কি করবে, তখন ওরা সেই বিক্রিয়া তোমার পার্টিসিপেট করবে। তাহলে যেই তত্ত্বের মাধ্যমে বলা হচ্ছে, যদি খালি ধাক্কা খেলেই হবে না, সংঘর্ষ কি হবে, কার্যকরী মানে কি, যেই ওকে যে যতটা এনার্জি গেইন করার দরকার সে ততটা এনার্জি ও গেইন করতে পারছে, যখন ততটা এনার্জি ও গেইন করতে পারবে তখনই আমরা কি বলতে পারবো যে সেই রিঅ্যাকশনটা তোমার ফ্রুটফুল হবে বা ফিজিবল হবে। এই তত্ত্বটাকে আমরা কি বলছি, সংঘর্ষ তত্ত্ব। কি বলছে, যেসব সংঘর্ষের ফলে, সব সংঘর্ষ না কিন্তু যেসব সংঘর্ষের ফলে বিক্রিয়া অণুগুলি সফলভাবে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়, সফলভাবে বিক্রিয়া অণুগুলি বিক্রিয়া করে কি করবে, বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে, তাকে আমরা কি বলবো, কার্যকরী সংঘর্ষ। যে সংঘর্ষের ফলে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হতে পারবে সেটাকে আমরা কি বলবো, কার্যকরী সংঘর্ষ। কি বলবো, কার্যকরী সংঘর্ষ বলবো। আর কি বলছে যে অণুগুলির মধ্যে পারস্পরিক সংঘর্ষ কার্যকরী হবে যদি সংঘর্ষে লিপ্ত অণুগুলির শক্তি একটি ন্যূনতম শক্তির সমান বা বেশি হয়, যেটাকে আমরা কি বলছি, সূচনা শক্তি। যেটাকে আমরা কি বলছি, সূচনা শক্তি। মানে কি, এই শক্তিটা যদিও অ্যাটেন্ড করতে পারে তারপরে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, এটাকে আমরা কি বলছি, সূচনা শক্তি। এটাকে আমরা কি বলছি, সূচনা শক্তি বলছি। তাহলে এই টপিকটার মাধ্যমে আমাদের কি হলো, এই যে টোটাল চ্যাপ্টারটা তা কিন্তু আমরা একটা ধরো তোমার টু সাম এক্সটেন্ট একটা শর্ট ফর্মে বা জিনিসটাকে আমরা কি করতে পারি, একটা তোমার কুইক রিভিশন আমরা কিন্তু এখান থেকে করতে পারি। তাহলে এই চ্যাপ্টারের যেই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলো আছে, যেগুলো তোমাদের জানা উচিত কোয়েশ্চেন আনসার করার জন্য বা তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো সেগুলোকে ডিল করার জন্য, সেই সমস্ত জিনিস কিন্তু আজকের এই ক্লাসে আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। ঠিক আছে, হয়তো জিনিসগুলো তোমাদের জন্য নতুন নয়, তোমরা জিনিসগুলো আগেও দেখেছো, কিন্তু জিনিসগুলোকে আমাদের রিভাইজ করার জন্য, ভালো মতো করে জানার জন্য, বোঝার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আশা করবো তোমরা খুব ভালো মতো করে পড়াশোনা করছো, তোমরা ভালো মতো করে কিন্তু পড়াশোনা করতে থাকো, তোমাদের এইচএস আর বেশি দূরে নেই। আমি ডেফিনেটলি এটাই হোপ করবো যে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে, আর সেটার জন্য তোমাদের কি করতে হবে, অনেক বেশি করে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এখন লাস্টের দিকে আমাদের চলে এসেছে পরীক্ষার, এখন এই সময় আমরা কতটা এফর্ট দিতে পারছি পরীক্ষার জন্য সেটা কিন্তু ডিটারমাইন করবে যে আলটিমেটলি আমরা কত ভালো রেজাল্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আজকের আমাদের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো মতো করে পড়াশোনা করতে থাকবে, আমাদের দেখা হবে আবার নেক্সট দিন কোন একটা এখানে তোমার ওয়ান শট ভিডিওতে। আমরা কিন্তু এবিটিএ সলভ করাচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের এবিটি এর কোশ্চেন কিন্তু সলভ হচ্ছে। আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু সেই প্রত্যেকটা ভিডিও ভালো মতো করে দেখো, প্রত্যেকটা সেশন জয়েন করো, তাতে কিন্তু তোমাদের অনেক অনেক বেনিফিট হবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস দেখা হওয়ার আগে অবধি ভালো মতো করে পড়াশোনা করতে